ধরো তোমাদের অ্যাটেন্ডেন্সের জন্য আমি একটা লিস্ট বা কোনো কিছুর জন্য একটা লিস্ট বানিয়েছি। তো সেই রকম লিস্টে এখন এই যে কলামটা আছে, এই কলামটাতে কোনো রকম কালারিং নেই, কিন্তু ধরো আমি একটা নাম্বার দিলাম, এটা অটোমেটিক্যালি কালারিং হয়ে যাচ্ছে, আমাকে কিছু করতে হচ্ছে না। তো এই যে জিনিসটা, এটা আমরা আজকে শিখবো যে এটা কিভাবে করা যায়। এটা একটা, যে অনেক যে জিনিসগুলো শিখবো তার মধ্যে একটা এটা। তো এরকমই কিছু কিছু জিনিস আজকে শেখা হবে। আমি যেগুলো শেখা হবে তার লিস্টটাকে আরেকবার দেখাই, এবং তারপরে যেটা শিখবো একটা একটা করে উম সেটাকে আমি বোল্ড করব। তো তোমরা পরে দেখতে পাবে। আমি এখন শেয়ার করি আগের দিনকে আমরা কি শিখেছিলাম সেই স্লাইডটাকে। তো আজকে যেটা একটু বোল্ড করা আছে যে পার্টটা, এই পার্টটা আমি আগের দিনকে আলোচনা করেছি। গুগল শিট কি, তার একটা ডেসক্রিপশন দেওয়া, সার্চ মেনুটাকে ইউজ করা। আমি তোমাদেরকে এনকারেজ করি যে সার্চ মেনুটাকে ইউজ কিভাবে করবে সেটা দেখা। তারপরে একটা সেল থেকে আরেকটা সেলে ন্যাভিগেট করার ব্যাপারটা দেখা। কি করে ডেটাটাকে এডিট করতে হয় বা যোগ বিয়োগ কি করে করতে হয়, বেসিক ফর্মুলা, সিম্পল ফর্মুলা কিভাবে ইউজ করতে হয় সেগুলো জানা। অটো ফিল বলে একটা অপশন আছে, যেটা হচ্ছে কি করে একই জিনিসের কোনো রিপিটেশন প্যাটার্ন যদি থাকে, অটোমেটিক্যালি কিভাবে ডেটাটা অন্যান্য কলাম বা রোতে নিয়ে যাওয়া যায় সেটা। আর রিলেটিভ এবং অ্যাবসলিউট রেফারেন্স বলে আরেকটা জিনিস। তো রিলেটিভ এবং অ্যাবসলিউট রেফারেন্সটা কি, সেটা তোমরা কেউ বলতে পারবে? স্যার আরেকবার বলুন। রিলেটিভ আর অ্যাবসলিউট রেফারেন্স, আমি যে স্লাইডটা দেখাচ্ছি যেখানে হাইলাইটেড আছে, ওই হাইলাইটেড পোর্শনটা ওটা কি, মানেটা কি? এক্সেলে বা গুগল শিটে রিলেটিভ আর অ্যাবসলিউট রেফারেন্স বলতে কি বোঝায়? তো ধরো তোমাদেরকে আগের দিনই দেখিয়েছি। সেটা হচ্ছে এই, এখন আমি যে স্ক্রিনটা দেখাচ্ছি তার ফন্টটা ঠিক আছে না আরো একটু বড় হলে ভালো হয়? একটু বড় করলে স্যার ভালো হয় সামান্য। ওকে, ঠিক আছে। তো আপনার মনে হয় সাউন্ডের মাইক্রোফোনের একটা কোনো প্রবলেম হচ্ছে, তো ওটা, হ্যাঁ, থ্যাংক ইউ। হ্যাঁ, তো যেটা বড় করাই যায় অ্যাকচুয়ালি সবকিছুকেই ওখানে। তো আমি কোনো একটা সেলে যাই, এই সেলটা যেখানে গেছি এখন আশা করছি বড় করে দেখা যাচ্ছে। তো এই সেলের পাশাপাশি এখানে একটা ফর্মুলা লেখা হয়েছে। ফর্মুলাটা কি? ফর্মুলাটা হচ্ছে এমন একটা স্যার অঙ্কের। দেখা যাচ্ছে না তো। দেখা যাচ্ছে না? না, আপনার আগের স্ক্রিনটাই শেয়ার হয়ে আছে। বুঝেছি, ঠিক। এবার দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, এবার ঠিক আছে। হ্যাঁ, তো এবার যেটা হয়েছে সেটা হচ্ছে যে এইখানে একটা ফর্মুলা লেখা আছে। তো এই ফর্মুলাটা যেটাকে আমি যদি ক্লিক করি তাহলে দেখা যাচ্ছে ফর্মুলাটা এখানে। এই ফর্মুলাটাতে অ্যাবসলিউট আর রিলেটিভ রেফারেন্সের এক্সাম্পল রয়েছে। অ্যাবসলিউট রেফারেন্স হচ্ছে সেখানেই ব্যবহার হয় যখন আমরা এরকম ডলার সাইন দিই সেলের অ্যাড্রেসটাকে বোঝাতে। সেলের অ্যাড্রেসটা ডিফাইন্ড হয় দুটো জিনিস দিয়ে, একটা হচ্ছে রো এর নাম্বার আর একটা হচ্ছে কলামের নাম্বার। তো বা রো এর নাম এবং কলামের নাম্বার।
বা ভাইস ভার্সা। এখানে এখানে এক্সেল বা শিটের নিয়ম হচ্ছে রো এর জন্য নাম্বার ব্যবহার করা হয় সবসময়, এবং কলমের জন্য একটা সংখ্যা একটা অক্ষর ব্যবহার করা হয়। তো এখানে যে হচ্ছে যে এই রোটা, আর 11 নম্বর, সরি, এই যে হচ্ছে এই কলামটা, এবং 11 নম্বরটা হচ্ছে একটা 11 নম্বরটা হচ্ছে কোনো একটা জায়গার ভ্যালুর রেসপেক্টে এখানে ইউজ করা হয়েছে। তো এখানে দেখো 11 নম্বরে একটা সংখ্যা লেখা রয়েছে, সেই নাম্বারটাকে আমরা ইউজ করতে চাইছি বলে এখানে অ্যাবসলিউট রেফারেন্স করা হয়েছে। অন্যদিকে এইখানটাতে যেটা নাম্বারটা রয়েছে এটা হচ্ছে, এটাকে বলে রিলেটিভ রেফারেন্স। কারণ রিলেটিভ রেফারেন্সটা কিভাবে আমরা এক্সাম্পলটাকে, এটা যদি মনে থাকে তাহলে সুবিধা হবে। আমরা এক্সাম্পলটাকে ভালো করে দেখি। I7 আছে, আমি উপরটায় চলে গেলে I6 হয়েছে, J11 রয়েছে। তাহলে J11টা সবসময় অ্যাবসলিউট রয়েছে, বাট I6টা হচ্ছে রিলেটিভ। মানে আমি এর পরে যদি একটা সংখ্যা থাকতো, এখানে যদি 5-এ কেউ একজন থাকতো, অটোফিলটাকে আবার ইউজ করে দেখাচ্ছি। অটোফিল 3 এবং 4 দুটোকে সিলেক্ট করে যদি আমি অটোফিল করি, তাহলে এটা 5 হয়ে গেল। তো এরপরে আমি ধরলাম কিছু একজন XYZ একজনের নাম দিলাম। তো তার কিছু স্কোর আমি লিখছি। তো তার যদি সবকিছু নাম্বার গুলো লেখা হয়, এর উপরটা আমরা টোটাল করছিলাম। তো আমি এখানে বর্তমানে কোনো সংখ্যা ছিল না। এবার রিলেটিভ যখন আমি করব, কি করলাম, আমি যোগ করছি। তো যোগটা অটোমেটিক্যালি যোগ হয়ে গেল রিলেটিভের রেসপেক্টে। আমি আবার ফর্মুলাটা দেখাচ্ছি, D7 থেকে G7 এর যোগফল। রিলেটিভ মানে হচ্ছে ফর্মুলাটাতে সেলের অ্যাড্রেসটা রিলেটিভ। তো রিলেটিভ মানে মানে যেটার মানেটা যদি করা যায় সম্পর্কিত। তো ফর্মুলাটাতে যেটা চেঞ্জ হচ্ছে সেটা হচ্ছে অ্যাড্রেসটা চেঞ্জ হচ্ছে, অ্যাড্রেসের রেঞ্জটা চেঞ্জ হচ্ছে, আর কিছু না। এটাতে D8 থেকে G8 হয়েছে। এবার কিন্তু এখানে আমরা রিলেটিভ একটা অ্যাড্রেসকে ব্যবহার করেছি, আর একটা অ্যাবসলিউট অ্যাড্রেস ব্যবহার করেছি। অ্যাবসলিউট অ্যাড্রেসটা কি? রিলেটিভ অ্যাড্রেসটা হচ্ছে প্রথম সংখ্যাটা, আর অ্যাবসলিউট অ্যাড্রেসটা হচ্ছে দ্বিতীয় সংখ্যাটা। দ্বিতীয় সংখ্যাটা সবসময় ভ্যালুটাকে কনস্ট্যান্ট ভাবে ব্যবহার করতে চাইছি, কারণ 400টা দিয়ে ভাগ করতে চাইছি। 4টে সাবজেক্ট ছিল, তো পার্সেন্টেজ কত যদি হয় সেটা বার করবার জন্য। তো এটাকে বলে অ্যাবসলিউট রেফারেন্স। ঠিক আছে? আচ্ছা, এইবার আমি ব্যাক করে যাই স্লাইডের। তো আমরা এত অব্দি জিনিসগুলো পড়েছি, শেষের এই তিনটে জিনিসকে এক্ষুনি ইউজ করা হলো। শেষ চারটেকেও বলা যেতে পারে এক্ষুনি ইউজ করা হয়েছে। আমরা ইউজ করে দেখলাম যে কিভাবে করা হয়। তো এরপরে আজকে যেটা করা শুরু হবে সেটা হচ্ছে তারপরের পার্ট থেকে, মানে 12 নম্বর থেকে আমরা শুরু করব। আর একটা জিনিস আমি এক্সপ্লেন করিনি, সেটা হচ্ছে 5টা যদিও এই অর্ডারে অনেক উপরে আছে, কিন্তু এটাকে আমি অনেকগুলো জিনিস, আরো কিছু জিনিস বলার পরে তারপরে 5-এ ফিরে আসবো। আচ্ছা, তো এরপরে আমি প্রথমে যেটা আলোচনা করব আজকে সেটা হচ্ছে, যদিও খুব বিরাট ভাবে ওটার খুব বেশি প্রয়োজন হয় না, কিন্তু হতেই পারে অনেক সময়। তো যেটা হচ্ছে কি না, ইনসার্ট রো আর কলাম। তো আমাদের যদি এক্সেল ফাইলটাকে আমি যদি আবার ওপেন করি, এখানে যেটা দেখতে পাচ্ছি যে আমাদের নির্দিষ্ট নম্বর অফ ফাইলস রয়েছে। ফাইলে বিভিন্ন রো এবং কলাম গুলো তো রয়েছে। তো এটাকে অ্যালাইনমেন্টটাকে ঠিক করলাম। হ্যাঁ, তো আগের দিনকে একটা জিনিস নিয়েও ডিসকাশন হয়েছিল যে মার্জ কি করে করা যায়। এই যে ইংলিশের দুটো ভাগ করা হয়েছিল, তো মার্জ করবার জন্য যেটা করা হয়েছিল আগের দিনকে, সেটা আমার এখান থেকে খুঁজে বার করতে সময় লাগছিল। তো আজকে এটা প্রথমেই আলোচনা করে দিই। যে দুটো
সেল, এই আচ্ছা এই এক একটাকে আমি আগের দিনও বলছিলাম এক একটাকে সেল বলে। তো পাশাপাশি দুটো সেলকে যদি মার্জ করতে হয়, দুটো সেলকে একসাথে সিলেক্ট করতে হয়, তারপর এখানে ইনসার্ট ফরম্যাট থেকে গিয়ে মার্জ সেল বলে একটা অপশন আছে। তো মার্জ সেলের অনেকগুলো অপশন থাকে। হরাইজন্টাল অপশন মানে হচ্ছে এইভাবে, ভার্টিক্যাল মানে এইভাবে করা যাবে, বা মার্জ অল মানে সিলেক্টেড সব কটাকে মার্জ করে দেবো, যে কোনো একটা ভাবে হতে পারে। তো যাই হোক, যদি আমাদের একাধিক এরকম ভাবে সেলকে সিলেক্ট করতাম, করে যদি আমি ফরম্যাট মার্জ সেল হরাইজন্টাল করি, তাহলে যেটা হবে কি, এই পাশের দুটোই যোগ হবে, সব কটা একসাথে হবে না। মার্জ অল করলে যেটা হবে, সব কটা 6টা সেল একসাথে মিশে একটা সেল হয়ে যাবে। ভার্টিক্যাল হলে 3টে একসাথে হবে, এই 3টে একসাথে হবে, তাহলে দুটো নতুন সেল তৈরি হবে 6টার জায়গায় ভার্টিক্যাল হলে। হরাইজন্টাল হলে 3টে সেল তৈরি হবে। আর মার্জ অল মানে হলে একটা সেল তৈরি হবে এই 6টা থেকে ইউজ করে। তো এইভাবে আমরা সাধারণত মার্জ করি। তো এইভাবে এখানেও মার্জটাকে অ্যাপ্লাই করা হয়েছে। এই যে দেখা যাচ্ছে এখানে মার্জ সেলটা অ্যাপ্লাইড হয়েছে বলে এখানে এটা অ্যাপ্লাইড দেখাচ্ছে, এই পাশেরটাতে মার্জ সেলটা অ্যাপ্লাইড নেই। তো এইভাবে আমরা অনেক সময় আমাদের ডেকোরেশনের জন্য মার্জ করতে পারি সেলকে। আচ্ছা, তো এটা বলা হলো। আর বেসিক ফর্মুলা আমরা কি করে ইউজ করছি সেটা শিখলাম। তো এরপরে যেটা আমি আলোচনা করতে যাচ্ছিলাম সেটা হচ্ছে, অনেক সময় যেটার প্রয়োজন হয় যে আমরা এখানে 3টে সাবজেক্ট লিখেছি, কিন্তু আমাদের আর একটা সাবজেক্ট লিখতে হবে টোটাল করার আগে। তো সেটা হতে পারে কোনো একটা, যে কোনো সাবজেক্ট হতে পারে, সেটা ইংলিশ, ম্যাথ, বাংলার পরে অন্য কোনো একটা সাবজেক্ট আমি এখানে অ্যাড করলাম। এখানে ও একটা গ্যাপ রাখতেই চাইছি যে টোটাল আর এবং সাবজেক্টের মাঝে। তো আমি যেটা করতে পারি যে যেখানে পরে বা আগে আমি অ্যাপ্লাই করতে চাইছি, তো এখানে আমি একটা কলাম অ্যাড করতে চাইছি। তো আমি কি করতে পারি, যে কলামের আশেপাশে অ্যাড করব সেটাকে সিলেক্ট করব, একটা সেলও সিলেক্ট করতে পারি, সেটাতে কোনো অসুবিধা নেই। আমি এখানে কলামটা সিলেক্ট করে জাস্ট দেখাচ্ছি। তারপর এখানে ইনসার্ট বলে একটা অপশন আছে। এখানে যেহেতু কলাম সিলেক্ট করেছিলাম, অটোমেটিক্যালি সেল বা রো এর অপশনটা আসেনি আর। যদি আমি একটা সেল সিলেক্ট করি ধরো এখানে, তাহলে ইনসার্ট অপশনে গেলে সেল ইনসার্ট করা যেতে পারে। লেখা রয়েছে যে শিফট ইনসার্ট সেল এন্ড শিফট রাইট, ইনসার্ট সেল শিফট ডাউন, কোন ভাবে কোন দিকে সেলটা অ্যাপ্লাই করতে অ্যাড করতে চাই সেটা এখানে বোঝা যাচ্ছে। আর রো বা কলাম যদি অ্যাড করতে হয়, তাহলে একটা রো ইনসার্ট করা গেলে আইদার রোটা উপরে বা নিচে হতে পারে, সেই জন্য অ্যাভাব বিলো রয়েছে। কলামের ক্ষেত্রে রাইট এবং লেফট হতে পারে, তো রাইট লেফটের অপশন রয়েছে। তো এইভাবে আমাদের যদি একটা কলামের পাশে আর একটা কলাম অ্যাড করতে হয়, যেটা এখানে হয়তো সম্ভব, যে আমরা ইংরেজির পরে আমরা যেটা করতে চাইছি যে আমরা একটা অন্য সাবজেক্টের জন্য আমরা লেফটে বা রাইটে করতে পারি, আমরা রাইটে করছি এখানে। একটা নতুন সেল এখানে অ্যাড হলো। তো এখানে আমরা ফিজিক্যাল এডুকেশন কিছু একটা দিতে পারি, এবং তার নাম্বার দিতে পারি, কিছু একটা নাম্বার। তো এরকম ভাবে আমি নাম্বার দিতে পারি। এবার লক্ষ্য করা যেতে পারে যে যেহেতু সেলটায় যে সামেশনটা হয়েছিল সেটা G8 পর্যন্ত, জি কে অব্দি ইনক্লুড করা আছে। এখন লেখা এটা এটা কমলা রঙের হয়ে গেছে দেখা যাচ্ছে, কিন্তু আমাদেরকে ফিজিক্যাল এডুকেশন অ্যাড করতে হবে। তো আমরা সেটাকে কি করতে পারি না, জি এর জায়গায় এখন কলামটা এইচ হয়ে গেছে, এইচ পর্যন্ত। তো আমি এইচ করে দিলাম, তাহলে এটা অ্যাডেড হয়ে গেল। তাহলে অ্যাডেড হয়ে গেল নাম্বারটা, এবং এখানের নাম্বারটাকে আমাকে চেঞ্জ করতে হবে, 400-র জায়গায় 500 করে দিতে হবে, কারণ 5টা সাবজেক্ট হয়ে গেছে। তো এর পার্সেন্টেজটা এসে গেল, এবং এটাকে আমি অটো ফিল করে উপরে করলে অটো ফিলটা কি করলো, অটোমেটিক্যালি ফর্মুলাটা সবকটা সেলের উপরে অ্যাপ্লাই করে ফেললো। তো তার রেসপেক্টে পার্সেন্টেজটাকে আমরা চেঞ্জ করে ফেলতে পারলাম। তো এইভাবেই হবে। অ্যাকচুয়ালি 500 নয়, 400তেই পরীক্ষা হয়েছিল, 4টে সাবজেক্ট ছিল। হ্যাঁ, তো এইভাবে আমরা
করতে পারি। আর একটা জিনিস অনেক সময় থাকে যে আমরা ডেসিমাল প্লেস বা আমাদের ডেসিমালের পরে কতগুলো সংখ্যা থাকবে সেগুলোকে আমরা মেনটেন করতে পারি এই চিহ্নটা দিয়ে, ইনক্রিজ ডেসিমাল প্লেস, ডিক্রিজ ডেসিমাল প্লেস বলে। তো আমরা ডিক্রিজ করে, যদি সেলটাকে সিলেক্ট করতে হবে প্রথমে, তারপরে ডিক্রিজ করলে সংখ্যাগুলোকে একটা ডেসিমাল প্লেসে সাধারণত আমরা এইভাবে দেখাতে পারি, বা যদি আমরা পূর্ণ সংখ্যায় নিয়ে আসতে চাই তো কত পার্সেন্টেজ হলো সেটাও এরকম ভাবে এই চেঞ্জেস গুলোকে করা সম্ভব। ঠিক আছে, তো এইভাবে আমরা একটা সেল ইনসার্ট করলাম। কিভাবে করলাম না, যেখানে ইনসার্ট করতে চাইছি, যদি একটা সেল ইনসার্ট করতে হয় তাহলে সেই সেলটাকে সিলেক্ট করলে তারপরে ইনসার্ট অপশন থেকে সেল সিলেক্ট করা যেতে পারে। একটা রো সিলেক্ট করতে গেলে আমরা রোটাকে ক্লিক করে ইনসার্ট রো করতে পারি। কলাম করতে গেলে কলাম করা সম্ভব। এই যখন এই ইনসার্ট করছি একটা অপশন দেখা যাচ্ছে শীট ইনসার্ট করা যায়। শীট ইনসার্ট মানে হচ্ছে একটা নতুন শীট তৈরি করতে পারি আমরা। এখান থেকে অপশন আছে যে স্প্রেডশিট, নতুন স্প্রেডশিট কি করে শুরু করতে হয় সেটা যেমন এখানে দেখা যায়, কিন্তু এটা একটা শীট, এই যে যেটা লেখা রয়েছে আমি একটা শীট ওপেন করেই দেখাই, ওটা একটা নতুন কনসেপচুয়ালি জিনিসটা তৈরি হবে। শীট 1 ছিল, এখন শীট 1-এ আমরা কাজ করছিলাম। তো অনেক সময় প্রয়োজন হয় যে আমরা অনেক রকম জিনিস করছি। এক্সাম্পল দিতে পারি স্কুলের, যদি হয় স্কুলের কেউ ক্লাস 7-এর জন্য একটা কোনো জিনিস ডকুমেন্ট বানালো, আবার ক্লাস 8-এর জন্য বানালো। তো এরকম ভাবে একাধিক শীট তৈরি করা সম্ভব। অনেক সময় একটু অ্যাডভান্স সেই জিনিসটা, যে একই ধরনের ফরম্যাটিং আমরা যে ফরম্যাটিং গুলো করেছি সেই ফরম্যাটিং গুলোকে সেকেন্ড শিটে নিয়ে যাওয়া সম্ভব হয়। তো একবার একটা শিট তৈরি করার পরে আর একটা শিট অন্যভাবে জিনিসটা যখন তৈরি করতে হবে ওই ফরম্যাটটাকে কপি করে এখানে নিয়ে এসে তাহলে আর ফরম্যাটিং গুলো বারবার করতে হয় না। তো এরকম অনেক কাজের জন্য এটা প্রয়োজন হতে পারে। স্যার পার্সেন্টেজ গুলো পূর্ণ সংখ্যায় কি করে করতে হয় একবার বলে দিন না। পার্সেন্টেজটাকে পূর্ণ সংখ্যা এই যেখানটাতে সিলেক্ট করবে ডেটাটাকে, তারপরে এগুলো অ্যাকচুয়ালি দেখো ফোনে দেখাটা একটু হয়তো মুশকিল হবে। এখানে লেখা রয়েছে ইনসার্ট আর ইনক্রিজ অর ডিক্রিজ ডেসিমাল প্লেসেস। তো এটা ফরম্যাটে গিয়ে, ডেটা ফরম্যাটে গিয়েও করা সম্ভব হয়, ফরম্যাটে গিয়েও আমরা করতে পারি, কিন্তু যেটা এখানে একটা সাইনই রয়েছে কম্পিউটারে যদি খোলা যায় যে ইনক্রিজ অর ডিক্রিজ ডেসিমাল প্লেস, এইটা করলে করা যাবে। যেদিকে অ্যারো আছে সেই দিকে সংখ্যাটা কমতে থাকবে, বা এদিকে অ্যারোটা আছে মানে সংখ্যাটা বাড়তে থাকবে। এই যে, তো যদি আমরা করে আমি আবার দেখাচ্ছি, এইটা করে সংখ্যাটা বাড়তে থাকছে। তো আবার আমি কি করছি, উল্টো দিকে নিয়ে গেলে সংখ্যাটা কমে যাচ্ছে। ঠিক আছে, ওকে। হ্যাঁ স্যার। তো ইনসার্ট আর কলাম ইনসার্ট করা, রো ইনসার্ট করা, এগুলো আমরা চেক করলাম। ঠিক আছে, তো এটা আমাদের আজকের এই জিনিসটা আমাদের হলো। এরপরে আমরা মুভিং, কপিং অ্যান্ড পেস্টিং ডেটা, তো এটা খুবই স্বাভাবিক এবং সহজ, তবু আমি দেখাই। অনেক সময় যেটা প্রয়োজন হয় যে মুভ স্যার, করতে হয় ডেটা। স্যার বলছি, আপনি যখন বললেন ওই মানে যে কোনো একটা কলামের মানে যেমন 4 আর 5টাকে যদি একবারে সিলেক্ট করে অটোফিল করতে 6, 7, 8 করতে হয়, তাহলে কি করে করতে হবে পরপর? দুটো জিনিসকে সিলেক্ট করতে হবে। দুটো জিনিস সিলেক্ট করলে কি হবে, দুটো পর পর কোনো একটা জায়গায় যদি একটা সিরিয়াল একটা অপশন থাকে, যেমন এখানে 4, 5 ছিল, এই দুটোকে সিলেক্ট করলে কম্পিউটার বুঝতে পারছে যে কি প্যাটার্নে অটোফিলটা করতে হবে। এটা সংখ্যার জন্য বিশেষ প্রয়োজন, অনেক সময় প্রয়োজন হয় না। যেমন এই 4, 5 সিলেক্ট করে যদি আমি 3, 4, 5 করতাম তাতেও হতো, কোনো অসুবিধা নেই। কিন্তু কম্পিউটারকে বোঝানো যে একের ইনক্রিমেন্টে সিলেক্ট করার চেষ্টা করা হচ্ছে, তো ওই জন্য 6, 7 অ্যাড করবে। মানে যেভাবে হবে, যেমন আমি যদি এখানে 10, 100, 1000 লিখি, 1000 লিখি, এবং এই তিনটেকে যদি আমি সিলেক্ট করি তাহলে কম্পিউটার বুঝতে পারবে যে 10 করে গুণ করা হচ্ছে। ও, এটা যোগ যোগ করছে কেন, এটাকে কি ধরেছে, ডিজিট। আচ্ছা, হুম, আচ্ছা, এটা ডেটা টাইপ কি আছে, এটা ঠিক
আচ্ছা, এটা অন্য সেলে দেখুন। থেকে যোগ করছে 60 সাম। হ্যাঁ, এটা প্যাটার্নটাকে ধরছে না কেন? নাইনটিন নিচ্ছে কেন? কোথা থেকে শুরু হয়েছে? 4 থেকে শুরু হয়েছে। ওকে, দেখছি অন্য সেলে কি করা যাবে। অন্য সিটে গিয়ে করি এটা। হয়তো আমি অন্য কোনো ফরম্যাটিং করছিলাম প্রথম। কি প্যাটার্ন নিচ্ছে? তো একটা জিনিস আমি নিজে এক্সপ্লোর করি, তারপরে বলছি এই প্যাটার্নিংটা আমি যেটা চাইছি সেটা আসছে না কেন। এটা নিচ্ছে 500, একের সাথে 9 যোগ করে 10 হচ্ছে। আচ্ছা, অ্যাডিশন প্যাটার্নটাকে নিচ্ছে, নট মাল্টিপ্লিকেশন। তারপরে যোগ করছি 99 যোগ করেছে, না 90 যোগ করেছে। ওকে, সেইটা আছে এখানে অ্যাডিশন প্যাটার্নটাই নিচ্ছে বলে 100 এটা হচ্ছে প্যাটার্নটাকে অ্যাকচুয়ালি। হ্যাঁ, যদি তাহলে অটোফিল করতে যেটা করতে হবে 10 দিয়ে গুণ করতে গেলে এইভাবে করার কোনো দরকারও নেই। যদিও এই সেলটাতে গিয়ে এটাকে নিয়ে মাল্টিপ্লাই করলেই প্যাটার্নটা আমি ক্রিয়েট করতে পারি, তো সেটা সুবিধা আছে। না হলে অ্যাডিশন প্যাটার্নটাকে নিচ্ছে। এটা ঠিক কথা। তো আচ্ছা, যেটা আমি নিজে চেক করছিলাম সেটা হচ্ছে যে তোমার প্রশ্নটার উত্তর হচ্ছে 6 এবং 7 যদি থাকে সিলেক্ট করলে তুমি সংখ্যাটাকে এক এক করে বাড়াতে পারছো, কারণ ইনক্রিমেন্টাল প্যাটার্নটাকেই ধরছে, মাল্টিপ্লিকেশন প্যাটার্নটাকে ধরছে না। তো 1-এর পরে 10 লিখলে, 10-এর পরে 100 লিখলে ওই প্যাটার্নটাকে ধরতে পারছে না। সেটাকে আমরা ফর্মুলা দিয়ে করতে পারবো। সেটা আমি ফর্মুলা দিয়ে করতে পারবো যে এই যে প্যাটার্নটা আছে, এই প্যাটার্নের পরে আমি যদি এই দুটোকে সিলেক্ট করে করতাম, এই প্যাটার্নটা ধরাটা যোগের হিসাবে প্যাটার্ন হচ্ছে 90 যোগ করা হয়েছে হিসাবে 100 আবার 90 যোগ করছে, তো এর পরের 90 আবার যোগ করবে আর কি। তো জাস্ট যোগের প্যাটার্নটাকেই ধরছে। বাট গুণের প্যাটার্ন করতে গেলে যেটা আমরা নর্মাল ফর্মুলা ইউজ করেছি সেটা করতে পারি। সেটা হচ্ছে এটাকে গুণ এটা, তাহলে এটা 10 হলো, বা এটাকে দিয়ে 10 নয়, আমি এটাকে দিয়ে 10 দিয়ে গুণ করলাম, এরপরে গুণের প্যাটার্নটাকে অটো ফিল করে দিতে পারি। ওকে, যাই হোক, তোমার প্রশ্নের উত্তর পেয়েছো? হ্যাঁ স্যার। ওকে, নাইস। আচ্ছা, এরপরে আচ্ছা, মুভিং, কপিং এন্ড পেস্টিং ডেটা। তো এটার জন্য যেটা করব সেটা হচ্ছে অনেক, এটাকে বলার একটা কারণ হচ্ছে যে ডেটা মুভ করার কপি করার মধ্যে পার্থক্য আছে। তো মুভ করা মানে হচ্ছে যে সেলগুলোতে ডেটাটা ছিল সেই সেলগুলো থেকে ডেটাকে সরিয়ে অন্য জায়গায় নিয়ে যাও। তো এটা করলে কোনো রকম ওর উপরে যে ফর্মুলা অ্যাপ্লাইড হয়েছে সেই ফর্মুলাগুলোর রিলেটিভ অর্ডারিং ঠিক থাকলে কোনো রকম অসুবিধা হয় না। যেমন
চেক করা যাক। আচ্ছা, একটু ছোট না করলে আমার সিলেক্ট করতে অসুবিধা। আমি আগে সিলেক্টটা করে নিই, তারপরে বড় করব। যে ডেটাটা এখানে ছিল, আমি এই ডেটাটাকে এখানে একটা হাতের মতো চলে আসছে, এবং জানি না এখন দেখা যাচ্ছে, এবার দেখতে পাবে। আমি বড় করি তাহলে দেখতে পাবে। এই ডেটাটা সিলেক্টেড রয়েছে, এখানে একটা হাতের মতো চলে আসছে। সিলেক্টেড ডেটাটা যে সেলগুলো রয়েছে তার সেলের উপরের দিকে। এইগুলো কম্পিউটারে করাটাই সুবিধা, মোবাইল ফোনে করাটা খুবই অসুবিধা এরকম ভাবে, যদিও করা যায় কিন্তু খুব ওই প্রিসিশনটা একটু বেশি রাখতে হবে, আঙুল দিয়ে ওই ছোট ছোট সেলগুলোতে ঠিক ওই জায়গাটায় পৌঁছানো নিয়ে যাওয়াটা একটু অসুবিধা। তো যাই হোক, এটা যেটা হলো কি, এই যে যখন আমি প্রেস করেছি তখন মনে হচ্ছে যেন হাত দিয়ে কোনো জিনিসকে ধরেছে। ধরে আমি যদি এইটাকে করি, সেলে জিনিসটা মুভ করেছে। উত্তরের কোনো পরিবর্তন এই কারণেই হয়নি, এবং রিলেটিভ অর্ডারিংটাতে K11 এই ডেটাটা রয়েছে, কিন্তু আগে যে ডেটাগুলো যেখানে ছিল সেইভাবে একটুখানি ডেটাগুলো মুভ করে গেছে। তো এটাকে বলে মুভিং। এবার আমি আবার একটু লক্ষ্য করি এই জিনিসটাকে, যখন বললাম তখন একটুখানি ভালো করে দেখাই যে এই মুভ করার সময় ডেটার ওভারঅল ফিচারে কোনো পরিবর্তন হচ্ছে কিনা। ছোট করা যাক ডেটাটাকে। আচ্ছা, এই টেবিলটাতে আমি একটা নতুন একজনের করি। আচ্ছা, এটা 6 হয়েছে, কারণ হচ্ছে আমি এটাকে select, আমি এর সবকিছুতেই 100 দিয়ে দিই। তো 100% নাম্বার রয়েছে, 400 দিয়ে ভাগ হয়েছে। সেলটা মুভ করেছিল কিন্তু ফর্মুলার কোনো রকম পরিবর্তন হয়নি মুভ করার পরেও, একই রকম ফর্মুলা, কারণ রিলেটিভ অর্ডারিং গুলো ঠিক রয়েছে। তো এটা এইভাবে আমরা অনেক সময় সেলগুলোকে মুভ করতে পারি। এর মানে এই নয় যে আমাদেরকে আবার নতুন করে ফর্মুলা লিখতে হবে। ঠিক আছে, এটা ক্লিয়ার হয়েছে? মুভিং এর জন্য কি করতে হবে, পুরো যে অংশটাকে মুভ করতে চাই সিলেক্ট করতে হবে, তারপর একদম সেলের কোণার উপরের যে বাউন্ডারিটা আছে বাউন্ডারিতে নিয়ে গেলে হাতের মতো হয়ে যাবে। এই সিলেক্টেড ডেটা হলেই তখন এই হাতের মতো অপশনটা আসবে, এমনি না হলে আসবে না। ওই হাতের মতো অপশনটা তৈরি হলে এই যে এখন এই জিনিসটা সিলেক্টেড আছে বলে এর বাউন্ডারিতে নিয়ে গেলে হাত হবে, তারপর এটাকে মুভ করতে পারবো। তো এটা হচ্ছে মুভ। কপি করাটার জন্য একই রকম সিলেক্ট করতে হবে, তারপর কপি ডেটার অপশন থাকবে ডেটার। তো সেখান থেকে, যেমন আমাদের ক্ষেত্রে এটা একটু অসুবিধা হবে যদি ফোনে করা হয়, কারণ কম্পিউটারে যেটা Ctrl+C বলে একটা কিওয়ার্ড আছে, ওটা ইউজ করলে কপি হয়ে যায় এবং অন্য জায়গায় গিয়ে পেস্ট করা সম্ভব। কাটের জন্য Ctrl+K বলে একটা প্রেস করলে একসাথে ধরে, তাহলে সেটা কাট হয়ে গিয়ে অন্য জায়গায় চলে যাবে। তো এটা হচ্ছে বেসিক। ডেটাটাকে ম্যানিপুলেট করার জন্য কোনো রকম পরিবর্তন হবে না, ডেটাটাকে শুধু এক সেলের অপশন থেকে আরেক সেল অপশনে নিয়ে যেতে হবে। এটা সবসময় লক্ষ্য রাখতে হবে যে যদি আমরা কোনোদিন অ্যাবসলিউট রেফারেন্সিং ইউজ করি, তাহলে অ্যাবসলিউট সেলের উপরে যদি না ডেটাটা চলে যায়। তো কারণ এখানের এই 400 নাম্বারটাকে ইউজ করা হচ্ছে এই ক্যালকুলেশনে, তো এই নাম্বারটা যদি মডিফাই হয়ে যায় তাহলে এই পুরো ক্যালকুলেশনটা মডিফাই হয়ে যাবে। তো কপি পেস্ট করার সময় যাতে এই অ্যাবসলিউট নাম্বার যেখানে লেখা রয়েছে সেখানে গিয়ে কোনো কিছু কপি পেস্ট না হয়ে যায়। তাহলে যদি ওখানে কপি পেস্ট হয়ে যায় তাহলে যে সেলে নাম্বারটা চলে আসবে সেই রেসপেক্টে ক্যালকুলেশন হবে, এবং তখন ফর্মুলাটা ডিফারেন্ট হয়ে যাবে। না হলে ফর্মুলার ডিফারেন্স কপি পেস্টে সাধারণত হয় না। আর এক ধরনের কপি পেস্ট হয় যে অনেক সময় আমরা কোনো একটা ভ্যালুকে নিলাম, এই ভ্যালুটাকে কপি পেস্ট করছি, ফর্মুলাটাকে নয়। যেমন এখানে একটা ফর্মুলা শুদ্ধ জিনিস ছিল, তো আমি এটাকে কপি করে আমি 400টাকে জাস্ট লিখলাম এখানে। অনেক সময় যেটাকে বলা হয়, এখানে শূন্য লেখা হচ্ছে কেন, কারণ
যদি আমরা এখানে ক্লিক করি তাহলে এখন সাম হয়েছে এই সবকটা এই ফাঁকা সেলগুলো সামকে করলে শূন্যই আসে। তো আমি কপি করেছিলাম 400-কে, কিন্তু অ্যাকচুয়ালি ফর্মুলাটা কপি হয়েছে, সংখ্যাটা কপি হয়নি। তো অনেক সময় এই রকম সমস্যা হতে পারে। তো যেটা করা যায় সেই সব জায়গাগুলোতে, যখন আমরা পেস্ট করব, পেস্ট হচ্ছে শুধু ভ্যালু অনলি বলে একটা পেস্ট হয়। তো করলে শুধু 400টা তখন ভ্যালু হিসাবে পেস্ট হবে, ফর্মুলাটা পেস্ট হবে না। তো এইগুলোকে একটু নজরে রাখতে হয়। এটা কম্পিউটার হলে সুবিধা হবে, ফোনে করাটা একটু অসুবিধা। ফোনে ওই অপশন গুলো আছে, কিন্তু সিলেক্ট করতে হবে ওখান থেকে। পেস্ট স্পেশাল বলে একটা আছে, নর্মাল পেস্ট নয় ডেটাটা, পেস্ট স্পেশাল করলে, আমি আরেকবার দেখাচ্ছি, যে 400 ছিল, আমি সিলেক্ট করলাম, আমি এটাকে কপি করলাম এখান থেকে, এই যে কপি হয়ে গেল ডেটাটা। এবার এখানে গিয়ে আমি যদি শুধু পেস্ট করি তাহলে শূন্য পেস্ট হচ্ছে, কারণ ফর্মুলাটা কপি হয়েছিল। সেটা সব ক্ষেত্রে সব সেলের জন্য হবে না, এই সেলের কোনো ফর্মুলাই নেই, তো ফলে ডেটাটাই সবসময় কপি হবে। কিন্তু এই সেলে যেহেতু ফর্মুলা অ্যাপ্লাইড ছিল, ফলে যদি কপি করি তাহলে শুধু ফর্মুলাটা কপি হয়েছে, ফর্মুলাটার রিলেটিভ অর্ডারিংটা কপি হয়েছে। এবার তার মানে কি, এখানে ক্লিক করলে দেখা যাচ্ছে C18 থেকে G18 এর সাম করা হয়েছে এখানে, কিন্তু সবকটা সেল ফাঁকা ছিল বলে শূন্য দেখাচ্ছে। কিন্তু তার জায়গায় যদি আমি কপি করতাম এবং পেস্ট স্পেশাল, এইখানে সেলটায় গিয়ে পেস্ট স্পেশাল করে ভ্যালু অনলি করতাম, তাহলে আমি শুধু দেখতাম 400 ভ্যালুটা, তখন এখানে আর ফর্মুলা নেই, এটা একটা ভ্যালু হয়ে গেছে। এই ফাংশন সেলটার দিকে যদি লক্ষ্য রাখা যায় তাহলে বুঝতে পারা যাবে যে এখানে শুধু এখন একটা ভ্যালু এসেছে, আর ফাংশন ফর্মটা নেই। ঠিক আছে? তো এই জিনিসগুলোকে একটু নজরে রাখতে হবে যখন আমরা কপি পেস্ট বা কাট এগুলো করব, যাতে যদি কখনো ভুল হয় তাহলে আমরা বুঝতে পারি যে কেন ভুলটা হয়েছে। এবং হতেই পারে আমরা মনে নেই যে ফর্মুলাটা কপি করা হয়েছে না ভ্যালুটা কপি করা হয়েছে, অ্যাটলিস্ট যাতে বুঝতে আমরা পারি যে এই কারণে হয়তো ভুলটা আসছে। ঠিক আছে? তো এটার পরে আমি যেটা বলবো সেটা হচ্ছে সেল ফরম্যাটিং এর একটা অপশন হচ্ছে টেক্সট র্যাপিং। টেক্সট র্যাপিংটা কি, অনেক সময় যেটা হয়, এখানে সেলগুলো ছোট ছোট নেই, এগুলো বড় বড় সেল আছে। তো আমি ধরলাম এরকম ভাবে একটা সেল তৈরি করেছি, যেখানে কি হচ্ছে না, এই যে লেখাটা পরিষ্কার বোঝা যাচ্ছে না। তো অনেক সময় যেটা যদি এরকম হয়, তা আমরা ফরম্যাটে গিয়ে যেটা করা যায় সেটা হচ্ছে যে আমরা র্যাপ করতে পারি। তো র্যাপ করলে যেটা হবে কি, সেলটা সাইজটা একটু বড় হয়েছে, কিন্তু উইথটাকে মেনটেন করে ওই লেখাটাকে যাতে পরিষ্কার করে বোঝানো যায় তার ব্যবস্থা করা হয়েছে। তো এটা অনেক সময় অনেক জিনিস যখন বড় লেখা হয়ে যায়, পরিষ্কারভাবে বোঝানোর জন্য আমরা এরকম র্যাপিং ইউজ করতে পারি। কিভাবে করলাম আরেকবার দেখে নিই। এরকম ছিল, তো আমি সিলেক্ট করলাম যে সেলটাতে গিয়ে করা যাবে। আমি কি করব না, ফরম্যাট অপশনে যাব, ফরম্যাট অপশনে গিয়ে র্যাপ করব। র্যাপের ওভারফ্লো একটা অপশন আছে, র্যাপিং একটা অপশন আছে, ক্লিপিং একটা অপশন আছে। আমি র্যাপ করছি, এখানে র্যাপ করলে কি হয়ে গেল, সেলের সাইজটা বড় হয়ে গেল, কিন্তু যে জিনিসটাকে আরেকবার দেখি, যে জিনিসটাকে পি দেখা যাচ্ছিল না, পিটাকে এখন পরিষ্কারভাবে দেখতে পাবো। ঠিক আছে? তো এগুলো কিছু কিছু ফিচার, নিজেরা সবকিছুই আমি এগুলো কিছু বলে দিচ্ছি এই কারণেই, যাতে তোমরা বাকি জিনিসগুলোকে এক্সপ্লোর করতে পারো। মানে একটা দুটো বলে দিলে এইখানে প্রত্যেকটা জিনিস লেখাই রয়েছে, এক একটাকে ক্লিক করে বিভিন্ন রকম জিনিসপত্র আমরা নিজেরাই চেক করতে শুরু করতে পারি। যেমন এখানে রোটেশনের একটা অপশন আছে, যে আমি সোজাভাবে লেখাটাকে, এই ইংলিশ যেটা লেখা আছে আমি সোজাভাবে লেখাটাকে রাখতে চাইছি না, আমি আমি একটু বেঁকিয়ে লিখতে চাইলাম, তাহলে ইংলিশটা এরকম ভাবে লেখা হলো। তো এইরকম ভাবে ফরম্যাট মানে হচ্ছে যে সেলে কি কি ধরনের পরিবর্তন করা সম্ভব, এরকম আমরা অনেক কিছুই চেষ্টা করতে পারি। তো এখানে সবকিছুই দেওয়া রয়েছে, আমাদেরকে একটু একটু করে দেখতে হবে। যেমন এইভাবে করলে সোজাসুজি লেখাটা এলো, বা আমরা টিল ডাউন করতে পারি, তো এটা পেকে গেল। তো এইরকম কিছু কিছু চেঞ্জেস, এগুলো আমরা অনেক
প্রত্যেকটাকে ইন্ডিভিজুয়ালি আলোচনা করতে পারি, কিন্তু তোমরা নিজেরাও চেক করতে পারো এবং সেই অনুসারে কোনো প্রশ্ন বা কোনো কিছু না হলে আমরা সেটা নিয়ে ডিসকাশন করতে পারি। ঠিক আছে, আচ্ছা। তো এরপরে আমরা এক্সপ্লোর অপশন, ফোনে একটু দেখিয়ে দেবেন? কোনটা? স্যার র্যাপিংটা ফোনে পাচ্ছি না। ওটাই বললাম যে সবকিছু এক্সেলে সবকিছু ফোনে পাবে না, মানে কিন্তু আমাদের কম্পিউটার ক্লাসটাকে ইউজ করার জন্য আমরা ফোন ইউজ করছি, কিন্তু অ্যাকচুয়ালি তোমরা তো ফোন নিয়ে সারা জীবনে শিট ইউজ করবে না। তো ওই জন্য কিছু কিছু জিনিস যখন তোমরা দেখতে পাচ্ছ না, এখন ওটাকে ইগনোর করো, যখন কম্পিউটার ইউজ করতে পারবে তখন ওগুলো শিখতে পারবে। আর আরেকটা জিনিস যেটা সবসময় বলবো, যদি কখনো কোনো জিনিস ডাউট থাকে, সবকিছু হয়তো ট্রান্সলেট করা মানে বলা হচ্ছে না এখানে, যেমন আমি এখানে হেল্প অপশনটাকে তোমরা ইউজ করতে পারো। হেল্প অপশনটা যখন ফোনে ইউজ করবে তখন এক্স্যাক্টলি ফোনে কিভাবে করা যায় সেই অপশনটা দেখতে পাবে। তো আমি চেক করতে পারি তোমাদের জন্য। মনে হয় না ফোনে আছে অপশনটা, যতদূর আমি সার্চ করে দেখছি তাতে আমার মনে হচ্ছে না যে আছে, বাট আমি চেক করতে পারি। স্যার পেয়েছি। ওকে, তাহলে ভালো, গুড। ওটা চেক করতে হবে, কারণ না হলে আমাকে প্রত্যেকটা যেটা এখন কম্পিউটারে দেখাচ্ছি এগুলোকে আবার ফোনে আলোচনা করলে ডবল একই রকম টাইমে লাগবে। তো তোমরা এগুলোকে একটুখানি ফলো আপ করো যে কি কি আলোচনা হচ্ছে, যদি না পাও অবশ্যই আমাকে জানাবে হোয়াটসঅ্যাপে। তারপরে দরকার হলে মানে ক্লাসের বাইরে গিয়ে তাহলে সেগুলো আলোচনা করার সুবিধা হবে। আচ্ছা, তো এটা হলো। এরপর আমরা টেক্সট র্যাপিংটা দেখলাম। আচ্ছা, আমি এখানে আবার এক্সপোর্টটাকে এখন আর একটু অ্যাভয়েড করে পরে চলে যাচ্ছি। শিট টেমপ্লেটিংটা খুব বেশি এক্ষুনি প্রয়োজন হবে না। ওয়ার্কশিট নেম, আচ্ছা এটাও এখন পরে দেখতে পারি। হাইডিং কলাম, আচ্ছা। আচ্ছা, আমি একটা জিনিস আলোচনা করবো ভেবেছিলাম, ওটা ইম্পর্টেন্ট হবে হয়তো, যে অনেক সময় যেটা হয় সেটা হচ্ছে অনেক সময় কি করতে হয় যে আমরা অনেকটা বড় লিস্ট হয়েছে, সেই লিস্টের ক্ষেত্রে ধরো আমরা যদি এরকম ভাবে করি 200তেই রাখি, তো আমরা এই লিস্টটা দেখছিলাম, এই লিস্টটা দেখতে গিয়ে মনে নেই যে এই জিনিসটা এটা কোন সাবজেক্টের। তো এর জন্য যেটা করা যেতে পারে সেটা হচ্ছে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা ফ্রিজ করে দিতে পারি রো দুটোকে। রোকে ফ্রিজ করতে গেলে কি করতে হয়, রোটা সিলেক্ট করতে হয়, ভিউতে গিয়ে ফ্রিজ রো করতে হয়, আপ টু 2 রোজ এখানে করলাম। এরপরে কি হলো, আমি স্ক্রল করে বিভিন্ন লোকের সাবজেক্ট দেখতে, এখন সকলের সাবজেক্ট দেখতে পাচ্ছি, কিন্তু কি হচ্ছে না, এখন ওই যেহেতু এই রোটা ফ্রিজ রয়েছে, ফলে আমি বুঝতে পারছি যে এই সংখ্যাটা ম্যাথের নাম্বার। তো এরকম ভাবে অনেক সময় বড় ডেটা সেট নিয়ে যারা কাজ করে, যাদের 1000-2000টা লাইন রো এর ডেটা থাকে, তাদের ক্ষেত্রে স্ক্রল করে সবসময় যখন ডেটা নিচের দিকে ডেটা দেখতে হয় তখন ওই উপরের কলামের হেডিংটা আর দেখা সম্ভব হয় না। ফলে সেক্ষেত্রে আমরা ফ্রিজ করলে ওই কলাম, যে দুটো রো ফ্রিজ করব সেই দুটো রো সবসময় ফ্রিজ থাকবে স্ক্রল করার সময়। তো এটা অনেক সময় প্রয়োজন হয় ফ্রিজিং এর করে, যাতে ডেটাটা দেখতে সুবিধা হয়। তো এক্সেল ফাইলটা তো সাধারণত ডেটা হ্যান্ডেল করার জন্যই। অনেক সময় যেটা হবে তোমাদের পরবর্তীকালে অনেক বড় ডেটা সেট নিয়ে কাজ করতে হলে তখন এই ফিচারটার প্রয়োজন হবে।
তো এবার আমি নো ফ্রিজ করলে দেখা যাচ্ছে যে আমি যখন স্ক্রল করছি আর ফ্রিজ নেই। তো এই লাইনটা ক্রমাগত উপরে রো গুলো আস্তে আস্তে উপরে চলে যাচ্ছে এবং ওই যে রোটা ফ্রিজ করার প্রয়োজন ছিল সেই রোটা আর দেখা যাচ্ছে না। তো এরকম এই একটা জিনিস আমি আবার পরে দেখাচ্ছি, ভিউ থেকে গিয়ে ফ্রিজ অপশনটা আমরা গেলে এটা করতে পারবো। তো এটা ফোনে কি করে হবে সেটা তোমরা চেক করবে, যদি না হয় আমাকে জানাবে, তারপর আমি ওটা অফলাইনেও আমরা একটা ডিসকাশন এটা করতে পারি। কিন্তু আগে মোটামুটি ক্লাসের এক্সেলের বিভিন্ন ফিচার গুলোকে আমরা দেখে নিই। আর একটা জিনিস যেটা করা সম্ভব, যেটা হয়তো বেশি এফেক্টিভ হবে, যে এখন আজকে আলোচনাটা হয়ে যাক, তোমরা কোনো একটা খাতা পেন একটা পেজে নোট ডাউন করো কি কি ফিচার আমরা শিখছি। তো পরে নিজেরা অ্যাপ্লাই করবার চেষ্টা করবে। যদি অ্যাপ্লাই না করতে পারো তাহলে আমরা একটা ক্লাস রাখতে পারি, যে ক্লাসে আমরা ফোনে এই ফিচারগুলোর কোথায় কি কি কার কোন সমস্যা হয়েছে সেগুলো নিয়ে আলোচনা করতে পারি। তাহলে কি হবে, তাহলে সেই ক্লাসে আমরা এই জিনিসগুলোর ফোনের এক্সটেনশনে কোথায় কোথায় কি কি সুবিধা অসুবিধা পাওয়া যায় সেটা নিয়ে ডিসকাস করতে পারবো। ঠিক আছে? তো এটা হচ্ছে ফ্রিজিং, আমরা কিভাবে করলাম সেটা আমরা দেখলাম এখানে। আচ্ছা, হাইড রো এর খুব একটা এক্ষুনি প্রয়োজন হবে না, তবুও আমরা দেখতে পারি। বাট সব থেকে ইম্পর্টেন্ট যে জিনিসটাকে আমি এখনো পর্যন্ত আলোচনা করবার সময় এখনো স্পেসিফিক্যালি বলা হয়নি, সেটা হচ্ছে সাধারণত আমাদের এক্সেল করার একটা কারণ হচ্ছে আমরা চার্ট বা প্লট করতে পারি ডেটাকে। তো চার্ট বা প্লট কি করে ডেটার করতে হয় সেটা খুবই ইম্পর্টেন্ট। ওইখানেই এক্সপ্লোরের অপশনটা আসবে। তোমরা যদি এক্ষুনি পুরো স্ক্রিনটা আমার দেখতে পাও তাহলে আমার যে কার্সারটা আছে, যে তীরের মতো অংশটা আছে, সেটা একেবারে আমি যেখানটা নিয়ে যাচ্ছি দেখবে একেবারে কোণার দিকে এক্সপ্লোর বলে অপশন আছে। আমি জানি না এই অপশনটা ফোনে আছে কিনা, আমাকে চেক করতে হবে এটা। বাট এই এক্সপ্লোর অপশনটাতে ক্লিক করলে অটোমেটিক্যালি ডেটাটার এই কারেন্ট ডেটার পার্সপেক্টিভে কি কি ধরনের চার্ট বা এই ধরনের অপশন আছে সেটার সাজেশন দেওয়া হচ্ছে এখানে। যেমন এখানে একটা সাজেশন দেওয়া হয়েছে, আমরা এই সাজেশনটাকে যদি ক্লিক করি অটোমেটিক্যালি যেটা হবে সেটা হচ্ছে যে কি কত পার্সেন্টেজ পেয়েছে বিভিন্ন সাবজেক্টে, সেটার বিভিন্ন রকম সাজেশন এখানে দেওয়া রয়েছে। এইটা হচ্ছে এক্সপ্লোর অপশনটা কি করতে সাহায্য করছে না, এই ডেটাটাকে নিয়ে কি কি করা সম্ভব সেটা অলরেডি কম্পিউটার আমাদের সাজেশন দিচ্ছে। তো এক্সপ্লোর অপশনটা এই সাজেশন গুলোকে আমাদের দিচ্ছে, সেই জিনিসটাকে আমরা ইউজ করতে পারি। যে প্রত্যেকটা স্টুডেন্ট অঙ্কে, ইংরাজিতে, এখানে ইংরাজিটা ভাগ করা রয়েছে দুটো ভাগে বলে, দুটো ভাগে কোন সাবজেক্টে কতটা পেয়েছে তার একটা প্লট অটোমেটিক্যালি তৈরি করে দিল। আমাদের কিচ্ছু করতে হয়নি, কোনো ডেটা কিছু সিলেক্ট করতে হয়নি। এই ডেটাটা যেখানে ছিল এটাকে অটোমেটিক্যালি ডিটেক্ট করে এইরকম একটা প্লট তৈরি করতে পারে। তো এই প্লটটা সাধারণত প্রয়োজন হয় যখন আমরা যদি দেখতে চাই যে আচ্ছা কি কোন সাবজেক্টে বেশি পেয়েছে। তো আমি ইন্টেনশনালি শেষের জনকে সবকিছুতে বেশি দিয়েছি, তো তার সব কটাতে 100 আছে। তো এই বার ডায়াগ্রামটা থেকে হাইট দেখে বোঝা যাচ্ছে যে কে সব থেকে বেশি করেছে বা কে কোন সাবজেক্টে সব থেকে কম করেছে। যেমন এই এখন যেটা দেখাচ্ছি, ফোর্থ যে ছেলেটি বা মেয়েটি যে আছে তার এই সাবজেক্টে বাট ইংলিশের থিওরিতে তার অনেক কম ছিল। তো এই রকম ভাবে আমরা করতে পারি। চার্ট নিয়ে আমি আরো বিস্তারিত আলোচনা করব, আমি জাস্ট এক্সপ্লোর অপশনটাকে বোঝানোর জন্য বললাম যে ডেটাটা যে বর্তমানে যে ডেটাটা রয়েছে সেই ডেটাটাকে আমরা কিভাবে ইউজ করতে পারি তার একটা সাজেশন সফটওয়্যার নিজে থেকেই দিচ্ছে।
আমরা এর থেকে অনেক বেশি কমপ্লেক্স কাজ করতে পারি, কিন্তু যদি খুব স্বাভাবিক কি কি কাজ করা সম্ভব তার একটা এক্সপ্লোরড ভিউ তৈরি করে দিয়েছে কম্পিউটার। তো সেটা আমরা ওই এক্সপ্লোর অপশনটা থেকে পাবো, ঠিক আছে? তো সেটাই আমি ওই জন্য এখানে হাইলাইট করেছি, খুবই প্রয়োজনীয় যারা নতুন শুরু করছে তাদের জন্য। এই অপশনটা স্বাভাবিক প্লটিং বা ডেটাটাকে কিভাবে দেখতে হয় তারও কিছু কিছু হিন্ট সে পেয়ে যাবে। তো এটা খুবই ইম্পর্টেন্ট হয় অনেক সময়। এরপর আমি আরেকটা জিনিস দেখাবো, এখানে আমি সেম ফরম্যাটিং এ দেখাচ্ছি না, বাট যেটা আমি নিজে করেছিলাম এবং তোমাদেরকে দেখাচ্ছিলাম একটু আগে প্রথমে ক্লাসের শুরুতে, যে অটোমেটিক্যালি কিছু কিছু ডেটাকে ফরম্যাট করা যায় কালারিং এর রেসপেক্টে। আমি ধরছি আর অনেক রকম ফরম্যাটিং হয়, কালারিং এর রেসপেক্টে ফরম্যাট করা যায়। যে আমি কি করতে চাইছি, যে আমি সংখ্যাগুলোকে দেখতে চাইছি না, আমি যেটা করব সেটা হচ্ছে এখানে কোনো ডেটা নেই, তো আমি কি করতে চাইছি, আমি যেখানে যেখানে 1 আছে সেখানে সেখানে গ্রিন করে দিতে চাইছি। ফলে কি হবে, আমার দেখতে সুবিধা হবে। যদি ডেটাটাকে আমাকে অনেক বড় ডেটা সেট থাকে, তাহলে কি হলো, এখান থেকে আমি মোটামুটি ভাবে দেখলাম যে এই দিনগুলোতে কোন দিনে সব থেকে বেশি সংখ্যায় লোক ছিল, বা কোনো কিছু যদি স্পেসিফিক্যালি দেখতে হয় 1 বা 0 করে। তো এই ফরম্যাটিং গুলোকে কিভাবে আমরা ডেটাতে করতে পারি যাতে ডেটাটাকে দেখতে সুবিধা হয়, তো তার একটা এক্সাম্পল আমি দেখাই। আমি এখানে করেছি অলরেডি এই ডেটাটাকে। আমি এটাকে সরিয়ে দিয়ে নতুন করে ফরম্যাটিংটা করব। তো দেখাই কিভাবে। আচ্ছা, এক্সপোর্টটা আমি অবভিয়াসলি দেখিয়েছি। তার পাশাপাশি আরেকটা জিনিস আছে, এটা ফোনে দেখা যাবে না হয়তো ঠিক করে, বাট ওটা নিয়ে আমি পরে আলোচনা করি। যে ডেটার বেসিক সামারি এখানে পাওয়া যায়, যে কি কি সামারি আছে, যে সাম, অ্যাভারেজ, মিন। যদি আমরা কোনো একটা জিনিসকে সিলেক্ট করি, একটা এক্সাম্পল দিচ্ছি আমি, যে এই ডেটাটুকুকে সিলেক্ট করলে আমরা দেখতে পাই। আচ্ছা, এইটা বরং করি, সুবিধা সব থেকে বেশি হবে টোটালের। তো টোটালের আমরা যদি দেখি যে টোটালের অ্যাভারেজ যতজন স্টুডেন্ট আছে, অ্যাভারেজে স্টুডেন্টরা কত পেয়েছে সেটা এখানে দেখা যাচ্ছে। মিনিমাম কত পেয়েছে, কে সব থেকে কম পেয়েছে, এই টোটাল সব থেকে বেশি টোটাল কে পেয়েছে, কজনের ডেটা রয়েছে। সো এই সব ধরনের বেসিক স্ট্যাটিস্টিক্সও অটোমেটিক্যালি ক্যালকুলেট হয়ে যায়। যেমন আমরা যদি শুধু প্রথম 5 জনেরটা দেখি, তাহলে দেখা যাচ্ছে 5 জনের অ্যাভারেজ হচ্ছে 89% নাম্বার পেয়েছে। 5 জনের অ্যাভারেজ করলে মিনিমাম পেয়েছে যে সে 83% পেয়েছে, ম্যাক্সিমাম 92% পেয়েছে। 5 জনের নাম্বার আছে। তো এই ধরনের জিনিস বেসিক স্ট্যাটিস্টিক্সটা অটোমেটিক্যালি সফটওয়্যারে হয়ে যাচ্ছে, সবসময় প্রয়োজন হয় না। তো এটা হচ্ছে এই পাশেরটায় রয়েছে। যাই হোক, আমি এটা বেশি ডিটেলসে গেলাম না। অনেক রকম মানে সবকটার মানেটা এবং কিভাবে ডেটাটাকে সিলেক্ট করলে করা যাবে সেগুলো বিভিন্ন রকম ভাবে আমরা পরে আলোচনা করতে পারি। তো যেটা আমি দেখাতে চাইছিলাম এক্ষুনি, সেটা হচ্ছে এক্সপ্লোরের সাথে সাথেও অনেক সময় ডেটার ভিজুয়ালাইজেশনের প্রয়োজনে আমাদেরকে ফরম্যাট করতে হতে পারে। তো আমি যদি ফরম্যাট করতে চাই, আমি যেটুকু অংশকে ফরম্যাট করব সেটুকুকে সিলেক্ট করলাম প্রথমে। তারপরে আমরা কি করতে পারি না, ফরম্যাটে গিয়ে অল্টারনেট কালার বলে একটা অপশন আছে, যেটা কি করে ডেটাটাকে বিভিন্ন রকম অলরেডি অপশন রয়েছে, আমরা আরো অনেক ধরনের অপশন ক্রিয়েট করতে পারি। যে আমি ডেটাটাকে অল্টারনেট অপশনে ক্লিক করে দেখাতে চাইছি যে ডেটাটার ইভেন এবং অড এর নাম্বার গুলোকে আলাদা আলাদা হবে। তো কোন রকম যদি সেই স্পেসিফিক অর্ডারিং এর প্রয়োজন হয়, যে আমরা সেকশন এ সেকশন বি এর স্টুডেন্টদের কোনো একটা ডেটা বানাচ্ছি, তো সেকশন এ স্টুডেন্টরা সবসময় প্রথম অড গুলোতে রয়েছে এবং সেকশন বি এর স্টুডেন্ট গুলো ইভেনে রয়েছে। ফলে আমরা যদি ওই রকম ভাবে ডেটাটাকে সিলেক্ট করে ফরম্যাট করি, তাহলে যেটা হবে, আবার দেখাই, ফরম্যাটে গিয়ে অল্টারনেটিং কালারে গিয়ে আমরা সিলেক্ট করলাম যদি এটা, তাহলে কি হতে পারে না, অটোমেটিক্যালি ডেটাটাকে ফরম্যাট হয়ে যাবে ইভেন এবং অড এর রেসপেক্টে। ঠিক আছে? তো
তো এই জিনিসগুলোকে আমরা করতে পারি। আর একটা ফরম্যাটিং যেটা আমি করেছি সেটা হচ্ছে যে কালারিং করা। তো কালারিংটাকে কি করে করতে পারি, যে আমরা এই ডেটাটাকে সিলেক্ট করব, যেটুকু অংশ ডেটা রয়েছে কালারিং এর জন্য, যে আমি দেখতে চাইছি খুব তাড়াতাড়ি যে কারা 90 এর বেশি পেয়েছে। ডেটাটাকে দেখে তো বোঝাই যাচ্ছে, কিন্তু বিভিন্ন সাবজেক্টে কি কোথায় কোথায় কেউ কেউ 90 এর বেশি পেয়েছে। যদি এটা দেখতে চাই তাহলে যেটুকু অংশের সাবজেক্টের নাম্বার আছে, তো সেইটুকু জায়গায় আমি সাবজেক্টের নাম্বারটাকে সিলেক্ট করলাম। যদিও এখানটাতে একটু অসুবিধা হবে, কারণ এখানে দুটো যোগ করে, তো এটা বাদ দিলাম ইংলিশের নাম্বারটাকে দিয়ে। আমি কন্ডিশনাল ফরম্যাটিং বলে একটা অপশন আছে। কন্ডিশনাল ফরম্যাটিং এ আমরা কি করতে পারি না, ডেটা যেটুকু জায়গায় আমি অ্যাপ্লাই করব ফরম্যাটিংটাকে, সেটাকে সিলেক্ট করতে পারি। সেটা লেখা যাচ্ছে যে C4 কলাম 4 রো থেকে G9 পর্যন্ত ডেটাটাতে আমি ফরম্যাট অ্যাপ্লাই করছি। কি না, গ্রেটার দেন কত, গ্রেটার দেন 89। গ্রেটার দেন 89 যদি হয়, এবং তারপরে আমি কালারটাকে কি করছি, আমি যদি ব্লু করে দিই, তাহলে এটা ব্লুটা বেশি ব্লু হয়ে গেছে, হালকা ব্লু, তাহলে অটোমেটিক্যালি ডেটাটা সিলেক্ট করে দেখিয়ে দিল যে কোথায় কোথায় কারা 90 এর বেশি পেয়েছে। তো এইরকম ভাবে আমরা ডেটার ভিজুয়ালাইজেশনটা খুব অনেক সময় ইম্পর্টেন্ট হয়। তো এটাকে আমরা কিভাবে করতে পারি, ফরম্যাটে গিয়ে কন্ডিশনাল ফরম্যাটিং থেকে এটা পাওয়া যায়। আমি আজকে যেটা লিখছি তোমরা এটা লিখে রাখো এইগুলো, যদি ফোনে না পাওয়া যায়, কারণ আমি অনেকগুলো জিনিস কভার করছি বলে আমি ব্যাক এন্ড ফোর্থ করছি না, ফোন আর কম্পিউটার করছি না বারবার। এই জিনিসগুলোকে তোমরা চেষ্টা করবে, কন্ডিশনাল ফরম্যাটিং, ফরম্যাট থেকে কন্ডিশনাল ফরম্যাটিং, তারপরে একটা সেট অফ ডেটাকে সিলেক্ট করে নিলে এরকম ভাবে, এবং সেই ডেটাটাকে সিলেক্ট করার পরে কি করছো না, ফরম্যাট থেকে কন্ডিশনাল ফরম্যাটিং এ গিয়ে আমরা বলছি গ্রেটার দেন 80 করে দিলাম, গ্রেটার দেন 80 করে দিলাম। কোন কোন সাবজেক্টে কে কে পেয়েছে সেটা দেখা যাচ্ছে। তো এখানে দেখাই যাচ্ছে যে ম্যাথে সকলেই ভালো করেছে, বাংলাতেও সকলে ভালো করেছে, ফিজিক্যাল এডুকেশনই সকলে ভালো করেছে, 80-র উপরে সবাই পেয়েছে। তো এই রকম ফরম্যাটিং আমরা করতে পারি। বোঝা গেল? আচ্ছা, এইটুকু পর্যন্ত পড়ানোর পরে আমি একটুখানি ব্রেক নিয়ে যেটা করতে চাই সেটা হচ্ছে যে তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা সেটা আমি আগে জানি, তারপরে বাকি জিনিসগুলোকে একটু করে পড়বো। স্যার পার্সেন্টেজ করাটা আবার লিখে দিন। পার্সেন্টেজ করাটা দেখিয়ে দিন। পার্সেন্টেজের ফর্মুলা কি হবে ভেবে বলো আগে। পার্সেন্টেজ আলাদাভাবে কিছু করা হয়নি, পার্সেন্টেজের জন্য একটা ফর্মুলা ইউজ করতে হয়েছে। টোটাল যে সংখ্যাটা যোগফল কে ভাগ করতে হবে, যাতে যার উপরে যদি 80 পেয়ে থাকো, তাহলে 80-কে আমি 100 দিয়ে ভাগ করতে পারি, দিয়ে 100 দিয়ে গুণ করলে যেরকম ভাবে পার্সেন্টেজ হয়। বা আমরা যদি 4টে সাবজেক্ট হয়, তাহলে 4টে সাবজেক্টের যোগফল আবার ভাগ করলাম 400 দিয়ে, তারপরে 100, বা যেরকম ভাবে এটা ভাবে তো পার্সেন্টেজ হয়। ওই ফর্মুলাটা লেখা হয়েছে ওখানে, শুধু এই ফর্মুলাটা এখানে শুধু লেখা হয়েছে। এই যে ফর্মুলাটায় দেখা যাচ্ছে যে যোগফল টোটাল, স্ক্রিন দেখতে পাচ্ছি না। যোগফল তাকে ভাগ করতে হবে 400 দিয়ে, কারণ 4টে সাবজেক্টের যোগফল হবে 400, ফুল মার্কস, সেটা দিয়ে 100-কে গুণ, তাহলে সেটা হলে পার্সেন্টেজ হয়ে গেল। ব্যাস, এইভাবেই পার্সেন্টেজ করা হয়েছে এখানে। তো মানে আরো এই 400 টাকা আলাদা একটা সেলে লিখে নিতে হবে? সে আলাদা করে নাও লিখতে পারো, এখানেই 400 লিখতে পারো। আমি আরেকটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি, মানে লিখতেই হবে এমন কোনো ব্যাপার না। আমি ওটা এক্সাম্পল দিয়েছিলাম রিলেটিভ রেফারেন্স আর অ্যাবসলিউট রেফারেন্সের পার্থক্য। তো 4টে সাবজেক্টের যোগফল 4 দিয়ে গুণ করে করা যাবে, একই নাম্বার এসছে। এখানে ডেসিমাল প্লেস গুলোকে সরানো হয়েছে বলে দেখা যাচ্ছে না, এখানে ডেসিমাল প্লেস গুলোকে
রাখা হয়েছে বলে, একই জিনিস করা হয়েছে। 400টা এখানে কেন করা হয়েছে, যে এই নাম্বারটাকে আমি 500 করতে পারি এখানে একবার চেঞ্জ করলে, মানে এটা এই এক্সাম্পলটার জন্য হয়তো এটা ঠিক নয়, অন্যান্য অনেকের ক্ষেত্রে অনেক জিনিসের ক্ষেত্রে এটার প্রয়োজন হবে, যে প্রত্যেকটা সংখ্যার থেকে 5 বিয়োগ করো। তো প্রত্যেকটা সংখ্যার থেকে 5 বিয়োগ করতে গেলে আমরা 5 দিয়ে বিয়োগ ধরো এই সংখ্যাটার থেকে আমি 2 বিয়োগ করতে চাইছি, সব সংখ্যার থেকে 2 বিয়োগ করতে চাইছি, তো আমি করতেই পারি এইভাবে 2 লিখে ডিরেক্টলি। তো এখানে আগে আমাকে সংখ্যাগুলোকে এখানে লিখতে হবে প্রথম, তারপর এখানে সবকটা 2 দিয়ে বিয়োগ হয়েছে। তো এবার যেহেতু 2 অটোমেটিক্যালি লিখেছি, ফলে সমস্যাটা কি হচ্ছে, আমি যদি 3 দিয়ে বিয়োগ পরে আমাকে কেউ বলে 3 দিয়ে বিয়োগ করতে হবে, তাহলে আমাকে প্রত্যেকটা সেলে গিয়ে 2 এর জায়গায় 3 লিখতে হবে, লিখে তারপরে ওকে প্রত্যেকটা সেলে করতে হবে না, ড্র্যাগ করলে হবে, কিন্তু এই জিনিসটাকে করতে হবে। তো এটার আরেকটা অল্টারনেট অপশন হচ্ছে, যদি আমি এখানেই 3 লিখতাম, তাহলে ওই সেম জিনিসটা হতো, ওটা অ্যাবসলিউট রেফারেন্সিং বলে, সেজন্য এটা করা হয়েছে। মানে 400 লিখতেই হবে না, কিন্তু 4টে সাবজেক্ট দিয়ে ভাগ করলে ফুল মার্কস 400 হয়, সেজন্য 400 ওখানে লেখা হয়েছে। তো এইভাবে পার্সেন্টেজ করা হয়েছে, বোঝা আচ্ছা গেছে? স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, তো এবার আর অন্য কোনো প্রশ্ন, এইটা ছাড়াও আরো কোনো যে এত জিনিস গুলো আমরা আলোচনা করলাম আজকে? হ্যাঁ স্যার, একটা প্রশ্ন করছি আমি। ধরুন এই গুগল সিটেতে যদি কিছু লিখতে হয়, ধরুন একটা রেজাল্ট শিট বানাতে গেলে একদম হেডলাইনে স্কুলের নাম ঠিকানা ওটা লিখতে হয়, তো ওটা লিখতে গেলে কিভাবে লিখবো? নর্মাল ছোট লিখবেন, সেলের মধ্যে তো ধরবেন, ছোট সেলের মধ্যেই হয়ে যাবে। ওটাই তো বললাম তখন, যে ও সেলটাকে ওই এতগুলো সেলকে আপনি মানে ধরুন আপনি লেখা শুরু করেছেন কিছু হ্যাঁ একটা, হ্যাঁ আমারই এটা লিখি এখানে, বললাম আমি, হ্যাঁ হ্যাঁ তো এখানে কি এইখানে এই সেলটা হয়ে গেছে, আচ্ছা আমি এইখানে লিখলে হবে না, পরিষ্কার আমি জায়গায় মিডিল মিডিল পয়েন্টে লিখতে চাইছি। যেখানেই লিখবেন, মানে আমি জাস্ট দেখানোর জন্য দেখাচ্ছি এখানে। আচ্ছা আচ্ছা। তো হ্যাঁ হ্যাঁ, এরকম এটা কি করে করবো এটা? এই তো নর্মাল লেখা হচ্ছে এটা, তো হ্যাঁ হ্যাঁ কোনো অসুবিধা নেই এখানে। তো এটা এরকম ভাবে লেখা হয়েছে, তো লেখাটা যেহেতু সেলের সাইজটা বড় ছিল বলে আপনি দেখতে পাচ্ছেন, সেলের সাইজটা ছোট থাকলেও এইভাবেই দেখতে পাবেন, মানে দেখাতে কোনো সমস্যা হবে না, একই রকম দেখতে লাগছে। তো এইরকম করতে হবে আর কি, মানে লেখাটার কোনো অসুবিধা নেই, টেক্সট আর যেখানে লেখাটাকে আমি এনলার্জ করবো কি করে? এনলার্জ করতে গেলে ধরুন, আচ্ছা মানে ধরুন আমাকে একটু ধরুন প্রিন্ট আউট যখন নেব আমি লেখাটা, তখন একটু তো ওটাকে বড় হতে হবে। প্রিন্ট আউটের জন্য লেখাটাকে বড় হতে হবে না, প্রিন্ট আউটে মানে রিলেটিভ হবে, যে এই সাইজের থেকে আপনাকে ওটার একটু আন্দাজ থাকতে হবে, যে আপনি যে প্রিন্ট আউটটা করছেন, তো যেটা করতে পারেন যে একটা প্রিন্ট আউট হয়তো একটা পেজ আপনার প্রথমবার নষ্ট হয়ে যেতে পারে, আমিও ঠিক বলতে পারবো না যে প্রিন্টারের সাইজের রেসপেক্টে কি হবে, যে 10-এ লেখা আছে 10টা হয়তো আপনার জন্য ছোট প্রিন্ট আউট করার জন্য, তো সেটার জায়গায় আপনি যদি, আমি এটা বলতে পারি যেটা আপনি এটা বাড়াতে পারেন, 12 করতে পারেন, 14 করতে পারেন। শুধু ওইটুকু লেখার জন্য? হ্যাঁ, পরে সেটা যখন আপনি আবার পুরোটা সেলের মধ্যে যখন পুরোটা সিলেক্ট করুন, কন্ট্রোল এ করলে পুরোটা সিলেক্ট হয়ে গেল, তো এবং এটাকে আপনি এবার পুরোটা যদি 14তে লিখলেন, তাহলে পুরোটা এখন 14তে লেখা হয়ে গেছে, ওটা কন্ট্রোল এ করলে পুরোটা সিলেক্ট হয়ে যাবে, তারপরে কোনো অসুবিধা নেই, বাই আচ্ছা, এবার ডিফল্ট 10-এ লেখা হয়, কিন্তু বড় করা যায়। হ্যাঁ, এবার নেক্সট যে প্রশ্নটা হচ্ছে, ধরুন আমি যখন রেজাল্ট শিট বানাবো, রোল নাম্বার আর নামগুলো সবসময় একই থাকবে। এবার যে ডিজিট গুলো বসাচ্ছি বিভিন্ন সাবজেক্টের এগেনস্টে, ধরুন ফার্স্ট টার্ম সেকেন্ড টার্মে ওটা পাল্টে যাবে, তাহলে আমি যখন ফার্স্ট টার্মের রেজাল্ট করার পর সেকেন্ড টার্মের রেজাল্ট বানাবো, তখন শুধু আমি ফার্স্ট টার্মের রেজাল্ট থেকে রোল নাম্বার আর নেমটাকে সেকেন্ড টার্মের রেজাল্টে আনবো কি? তো ধরুন আর একটা শিট বানিয়েছেন, এই তো এইটাই হ্যাঁ, ধরুন শুধু রোল নাম। নাম্বার, হ্যাঁ, এইটাই আর রোল নাম্বার আর নাম আছে, ঠিক আছে, আমি হ্যাঁ, সিলেক্ট নাম। করলাম, হ্যাঁ কপি করলাম এটাকে, শিট 2-তে চলে গেলাম, হ্যাঁ, গিয়ে পেস্ট করলাম, আচ্ছা ঠিক আছে, তাহলে এটা এবার পেস্ট এদিকটা হয়ে গেল। ফাঁকা থেকে গেল। হ্যাঁ, হ্যাঁ, এবার এবার নতুন এবার করে এখানে লেখা যাবে এবার। এবার যদি আমার যদি সাবজেক্টও দরকার হয়, তাহলে আমি সাবজেক্টের ওই পুরো এটাকে কপি করে নিলাম, যে আমার এইগুলোকে আমি ওখানেও রাখতে চাইছি, তো এটা শিট 2-তে চলে গিয়ে এখানে গিয়ে চলে গেলাম, তাহলে দেখুন ফরম্যাটিংটাও অটোমেটিক্যালি ফরম্যাটিংটাও মেনটেন হয়ে গেল,
আপনাকে আর ফরম্যাটিং করতে হলো না। হ্যাঁ ঠিক আছে, তো বুঝতে পেরেছি। এবার মানে যদি হ্যাঁ কপি করে নেক্সট পেজে গিয়ে পেস্ট করতে হবে। হ্যাঁ নেক্সট পেজ মানে Page to শিটটাকে ওপেন page. করতে হবে, ইনসার্ট হ্যাঁ, শিট হ্যাঁ। বলে একটা অপশন আছে, হ্যাঁ, সেখান থেকে হ্যাঁ, একটা হ্যাঁ। শিট ওপেন করে আপনি করতে পারেন। এবার হ্যাঁ, হ্যাঁ। এমন হয় যে কপি করে পুরো ফর্মুলাও কপি হয়ে যেতে পারে। এই যে কপি করলাম, হ্যাঁ, হ্যাঁ। তাহলে কি আমি ডেটাটাকে পুরো কপি করে দিয়েছি প্রথমে। হুম, ধরুন ধরুন ডেটাটাকে কপি করেছি, আচ্ছা এইটাকে কপি করার দরকার নেই, টোটালটাকে আমি কপি করছি ধরুন। হুম। তো টোটালটাকে আমি কপি করলাম এখানে, এখন 0 আছে কারণ ফর্মুলাটাতে কোনো কিছু নেই, কিন্তু ফর্মুলা অটোমেটিক্যালি কপি হয়ে গেছে। আচ্ছা। এবার আপনি এখানে সংখ্যা বসাবেন যা, সেই অনুসারে আবার হবে, ওটা আপনি হয়ে যাবে। আপনি থেকে হয়ে যাবে, হচ্ছে দেখতে পাবেন আপনি। হ্যাঁ, 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 ঠিক আছে। এইটা শেখা আমার একটু প্রয়োজন ছিল, অনেকটা করতে পারছি নিজে নিজে। যতটা দরকার ততটা কেটে নেওয়া যেতে পারে। হ্যাঁ সেইটা থেকে যতটা দরকার ততটা কেটে নেওয়া যাবে আলাদা। যেটুকু প্রয়োজন সেটুকু আলাদা করে নেওয়া যাবে। হ্যাঁ ওটা কিরকম হবে স্যার? মানে কি আরেকটুখানি এক্সাম্পল একটু ভালো করে বোঝাও, আমি এই ডেটার সেটটাকে নিয়ে আসছি, কি চাইছো তুমি এক্স্যাক্ট? বলতেছি যে আমি ধরুন A22 থেকে আমার দরকার G22 পর্যন্ত, হুম বাকি যেদিকে 1000 পর্যন্ত বা জেড পর্যন্ত দেওয়া আছে আমার বাকি পার্টটা দরকার নেই, তাহলে ওটা কি আলাদা করে কেটে বার করে নেওয়া যেতে পারে? কেটে বার করে কি করবে তুমি, কেন বার করবে? মানে এইটুকু এইটুকু দরকার তোমার? হ্যাঁ 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 তো এটাকে কপি করবে, বাকিটা দরকার নেই তাহলে ওটাকে ডিলিট করে দেবে যখন প্রয়োজন হবে না। বা যদি তোমার এইটুকুই দরকার হয় তাহলে তুমি কপি করলে, করে আরেকটা শিট আমি খুলি, এখানে গিয়ে পেস্ট করলে, তাহলে ওইটুকুই এলো। মানে স্যার প্রিন্ট আউটের ক্ষেত্রে তাহলে তো এদিকে 10 11 12 বা এদিকে এই চাই পর্যন্ত চলে আসবে তো? হ্যাঁ প্রিন্ট আউটের ক্ষেত্রে যদি করতে হয় তাহলে সেগুলোকে ডিলিট করতে হবে, নাহলে ও পুরো পেজটাকে প্রিন্ট আউট করে। হ্যাঁ স্যার এটাই জিজ্ঞেস করছিলাম। হ্যাঁ তো সেটাকে রাখবে না, তখন মানে তুমি একটা অন্য পেজ বানাবে, যে পেজটা থেকে তুমি যেটুকু ডেটা দরকার সেইটুকুকে নিয়ে প্রিন্ট আউট করবে। মানে ওটা তো আলাদা কিছু নয়। ধরো আমি এই ডেটাটায় কাজ করেছি, ওয়ার্কশিটটা বানিয়েছি, আমার যা অঙ্ক টঙ্ক যা করার ছিল আমি করেছি, আমার প্রিন্ট আউট করার দরকার হলে আমাকে এই শিটটা প্রিন্ট আউট করবো আমি, আমার যেটা প্রিন্ট আউট করা, আমার এই শিটটা প্রিন্ট আউট করতে হবে, তাহলে আমি এইটুকুকে প্রিন্ট আউট করবো, রাইট? আচ্ছা আচ্ছা স্যার। মানে আমার ওইখান থেকেই প্রিন্ট আউট করতে হবে আলাদা, আমার প্রিন্ট আউট করাটা হচ্ছে আমার লক্ষ্য। তো আমি যদি ডেটাটাকে একটা অন্য জায়গায় নিয়ে গিয়ে পরিষ্কার পেজে আর কিছু লেখা নেই প্রিন্ট আউট করতে হয়, এটা দেখাতে পারি যে কি রকম হবে প্রিন্ট আউট করলে। এই যে প্রিন্ট আউট করলে এইরকম দেখতে হবে ডেটাটা, এখন দেখতে পাচ্ছ কি? হ্যাঁ আমি কি ভাবছিলাম যে এদিকে স্যার 7 8 বা এদিকে বাকিটাও প্রিন্ট হয়ে যাবে। প্রিন্ট হবে না, কারণ হচ্ছে যে এখন ডেটাটা এইটুকুতে রয়েছে বলে এইটুকু প্রিন্ট, কিন্তু তোমার যদি এই পেজটাকে প্রিন্ট করতে চাও, তুমি এটাকে যদি তুমি প্রিন্ট করতে চাও, তাহলে এখন যা কিছু লেখা আছে সবকিছু প্রিন্ট আউট হবে, হয়ে যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। তো এবার তোমাকে তুমি যদি স্পেসিফিক্যালি ওইটুকুই প্রিন্ট করতে চাও, ঠিক আছে, সেটা অবশ্যই মানে কারোর ইচ্ছা হতেই পারে যে আমি এইটুকুই প্রিন্ট আউট করবো। তো যেটা করতে পারো তাহলে তুমি একটা অন্য শিট বানাও ওইটুকুর জন্য। তো সেটাকে তখন, কারণ না হলে তুমি যখন যেভাবেই সিলেক্ট করো ওইটুকুই প্রিন্ট হবে আর কি। যদি করা যাবে হয়তো টেক্সট, এটা এক্সপ্লোর করতে হবে আমাকে, তাহলে ওটা যে স্পেসিফিক জিনিসটাকে কিভাবে আমি প্রিন্ট আউট করতে পারি যেখানে শুধুমাত্র ওইটুকুই থাকবে, সিলেক্টেড সেল করে, তাহলে সিলেক্টেড সেলটাকে প্রিন্ট আউট করতে হবে তাহলে। কিন্তু সেটা তুমি কিভাবে দেখবে ফোনে, ওটা একটু সমস্যা। এখানে যেমন ওয়ার্কবুক, কারেন্ট শিট বিভিন্ন রকম রয়েছে, তো তুমি এগুলো করতে পারো। তুমি এখানে সিলেক্টেড সেল করলে তাহলে এইভাবে প্রিন্ট আউট হবে, বুঝলে কি? আচ্ছা আচ্ছা স্যার। মানে যেটুকু বলছিলাম না, কেটে প্রিন্ট আউটের কথা বলছিলে তো, সেটা তো আমি হ্যাঁ। সাধারণত রেকমেন্ড করবো, ওভাবে করতেই পারো, অবশ্যই কোনো রকম সমস্যা নেই। সাধারণত একাধিক শিট করলে কোনো সমস্যা নেই। তো যখন কোনো জিনিসকে ক্লিয়ার কিছু করতে হবে, যেটুকু প্রয়োজন বিভিন্ন জায়গায় আমি করছি এটা খুবই বাজেভাবে, কারণ হচ্ছে আমাকে সবকিছু একটা পেজে দেখাতে হচ্ছে, তাই যখন ভালো বেস্ট প্র্যাকটিস হচ্ছে একাধিক শিট তৈরি করো, করে যেটুকু ডেটা যেখানে প্রয়োজন হবে সেইটুকু ডেটাকে সেখানে রেখে তোমার কোনো কিছু করার দরকার হলে করতে পারো। কারণ যত বেশি ক্লামজি করবে তত বিভিন্ন রকম ফরম্যাটিং পরে একটার উপরে একটা অ্যাপ্লাই হলে ভুল হয়ে যেতে পারে, তো সেটা আলাদা। আচ্ছা যাই হোক,
তো আর কোনো প্রশ্ন আছে? ওকে, তো আমরা বেসিক জিনিসগুলো দেখলাম। এবার যেটা করব যে চার্ট, যেটা নিয়ে একটা চার্ট এখানে দেখা যাচ্ছে। আচ্ছা, আমি ডেটাটাকে ক্লিয়ার করেই যখন এখানে রেখেছি, তো সেই অনুসারে চার্টটাকে করি। আমি এই ডেটাটাকে সরিয়ে দিই, তাতে সুবিধা হবে আমার। আচ্ছা, সেল ডিলিট করতে গেলে কি করতে হয়? ডিলিট কলাম করলে কলামটা ডিলিট হয়ে যায়। ডেটার মাঝখানে যদি একটা ফাঁকা কলাম তৈরি হয়ে যায়, যেটা আমি না চাই, তাহলে আমি কলামের মাথায় গিয়ে রাইট ক্লিক করে ডিলিট কলাম অপশনটা করতে পারি। ক্লিয়ার কলাম হতে পারে, হাইড কলাম হতে পারে, যেটা আমি এক্ষুনি দেখাচ্ছি না, কারণ খুব একটা আলাদা করে বিশেষ গুরুত্ব রাখে না। সাধারণত হাইড করার প্রয়োজন তখনই হয় যখন নিজে ডেটাটা তৈরি করার পরে ডেটাটাকে কাউকে প্রেজেন্ট করতে হয়, যেখানে আমি অত ফর্মুলা দেখাতে চাইছি না। যেটা হতে পারে, এর ক্ষেত্রে হতে পারে যে কেউ শুধু পার্সেন্টেজ দেখাতে চাইছে, টোটাল দেখানোর কোনো প্রয়োজন নেই। তো সেই সিলেক্ট করে এটাকে হাইড করে দিলে সে শুধু পার্সেন্টেজটা এখন কেউ দেখতে পাবে। আর কিন্তু যদিও টোটাল সেলটা রয়েছে, কিন্তু টোটালের সেলটা রয়েছে এখানে, যদি আমরা গিয়ে দেখতে চাই তাহলে আমরা দেখতে পাবো। কিন্তু এই যে টোটাল সেলটা ছিল, কিন্তু দেখতে এই কারণেই পারছিলাম না, কারণ আমি হাইড করে দিয়েছিলাম। তো এটা হাইড করার কারণ হচ্ছে, যদি আমাকে এমন কাউকে প্রেজেন্ট করতে হয় যার ডিটেলের প্রয়োজন নেই, তখন সে এইরকম ভাবে হাইড করে যে সে পার্সেন্টেজটা দেখলেই সে খুশি, তাকে টোটাল দেখতে হবে না, তখন আমরা এটা করতে পারি। বাট এটা খুব একটা বিরাট আলাদা বিষয় নয়, জাস্ট একটা অন্য ফিচার। তো সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা লাগবে, আমি এবং শেষের আজকে ক্লাসের আর 20 মিনিট মতো আছে, তার 10-15 মিনিট তার উপরে স্পেন্ড করি, সেটা হচ্ছে যে আমাদের অনেক সময় কি করতে হয় না, একটা ডেটাকে XYZ ডেটা যদি থাকে, আমরা যদি দেখতে পারি এটা কিভাবে ডেটাটা করা যায়। আচ্ছা, জাস্ট X আর Y লিখি। খুব স্বাভাবিক ছোট্ট একটা ডেটা সেট, যেটা মানে বোঝা যাচ্ছে যে কি হবে প্লট করলে। তো আমি জাস্ট এক ধরনের প্লটের জন্য এটা ইউজ করব বলে আমি জাস্ট এটাকে তৈরি করলাম। তো আমাদের যদি কোনো কিছুকে প্লট করতে হয়, যেটুকু অংশকে প্লট করতে হবে সেটুকে সিলেক্ট করব। ইনসার্টে গিয়ে আমরা চার্টে গিয়ে যদি প্লট করি, তাহলে কি হবে, এক্স এবং ওয়াই এর অ্যাক্সিস অনুসারে জিনিসটা একটা লাইন প্লট হয়েছে। কেন লাইন প্লট হয়েছে? কারণ আমরা অটোমেটিক বাই ডিফল্টে প্লটগুলো লাইন টাইপের প্লট হয়। আমরা যদি বিন্দু হিসাবে প্লট করি, তাহলে বিন্দুগুলো এখানে প্লট করা যায়। এবার প্লটের জন্য আমাকে অনেক সময় স্পেন্ড করা উচিত, এবং আমি করব একটু একটু করে, কারণ অনেক সময় লাগে জিনিসটা বলতে। একটা প্লট তৈরি যে কোন রকম ফরম্যাটে হতে পারে, দেখেই বোঝা যাচ্ছে যে ডেটা পয়েন্টগুলো এমন ভাবে ডিস্ট্রিবিউট করা হয়েছে, ফলে কোনো কিছু পরিষ্কার করে বোঝা যাচ্ছে না। তো সেটাকে করার জন্য আমি ডেটা পয়েন্টটাকে যদি দেখতে হয়, ভালো করে দেখতে হবে, আমাকে কি করতে হবে, এই অ্যাক্সিসটা যেটা তৈরি হয়েছে, অ্যাক্সিস মানে যে রেঞ্জের মধ্যে ডেটাটাকে প্লট করা হয়েছে 0 থেকে 1000, তার মধ্যে ডেটা পয়েন্ট গুলো এমন ভাবেই ডিস্ট্রিবিউটেড যে ভালো করে দেখা যাচ্ছে না। তো আমি যেটা করতে পারি সেটা হচ্ছে যে এই চার্টের অ্যাক্সিসটাকে আমি কি করতে পারি না, রেঞ্জটাকে চেঞ্জ করতে পারি। রেঞ্জ যেটা আছে এর, সেই রেঞ্জটাকে আমি চেঞ্জ করতে পারি। এই রেঞ্জটা চেঞ্জ করলে এটাকে আমি 2000 বা 4000 যত অবধি যদি করতে পারি, তাহলে আমরা ওই ডেটা পয়েন্টের জিনিসগুলোকে ভালো করে দেখতে পাবো। বা ওয়াই অ্যাক্সিসের জন্য সেরকম ভাবে করা যায়। আচ্ছা, আমি যেটা প্রথমে আলোচনা করব, এই ডিটেলিং গুলোতে আমি যাব পরে, কিন্তু প্রথমে যেটা করব যে এই বিভিন্ন রকম ডেটাকে প্লট করার বিভিন্ন ধরনের চার্ট আছে। যেমন আমরা অনেক সময় যদি দুটো যে যেগুলোকে আমরা বলে থাকি ভেরিয়েবল, এক্স এবং ওয়াই, এই দুটো ভেরিয়েবলের মধ্যে রিলেশনশিপ কি বোঝার আছে, সেইটা প্লট করতে গেলে ওই ধরনের প্লট করতে হয়, যেটা একটা স্ক্যাটার প্লট বলে এগুলোকে।
কিন্তু অনেক সময় আমাদের সেই প্লটের প্রয়োজন হয় না। আমরা বার ডায়াগ্রাম দিয়ে একাধিক মানুষের কোনো একটা বিশেষ বৈশিষ্ট্যকে কম্পেয়ার করবার জন্য বার ডায়াগ্রাম দিতে পারি। তো এই ধরনের মানে এই ধরনের প্লট যখন করতে হয়, যেমন যেটা আমি এখন করে দেখাতে পারি, সেটা হচ্ছে আমরা আচ্ছা প্রথমে এই সেলটাকে আমি বাদ দিই, রোটাকে। তো এবার আমি কি করলাম না, আমি যেটুকু অংশকে ডেটাটাকে সিলেক্ট করলাম নাম থেকে এডুকেশন পর্যন্ত, ইনসার্টে গিয়ে আমি একটা কি করলাম না চার্ট ক্লিক করলাম। অটোমেটিক্যালি বেস্ট এই ডেটাটাকে রিপ্রেজেন্ট করার বেস্ট ডেটা হচ্ছে বার ডায়াগ্রাম। তো এই বার ডায়াগ্রামটা অটোমেটিক্যালি তৈরি হয়ে গেল। এবার এখানে যেগুলোকে বলা হয় টাইটেল, টাইটেল কি আছে, টাইটেলটা আমি দিতে পারি নাম, অটোমেটিক্যালি আছে ঠিক। এটাতে আমি দিতে পারি যে এর অ্যাক্সিস টাইটেল নেই, তো আমি ইনসার্ট করতে পারি, লিজেন্ড কে ইনসার্ট করতে পারি। তো এই আমি প্রত্যেকটা ডিটেলসে যাব এই ধরনের জিনিস, কারণ চার্টের উপরে তোমরা কতটা ইন্টারেস্টেড সেটা আমি অ্যাকচুয়ালি জানবো, যে তোমরা কতটা চার্ট শিখতে চাও, তারপরে ডিটেলিং এ আমি যাব। কিন্তু আমি দুটো ধরনের প্লটকে দেখালাম, একটা হচ্ছে এক্স আর ওয়াই দিয়ে স্ক্যাটার প্লট বলে, আর একটা হচ্ছে বার ডায়াগ্রাম। তো এছাড়াও আরো অনেক ধরনের প্লট করা যেতে পারে, যেমন যেটা করতে পারি, দেখা যাক আর এক ধরনের প্লট চেষ্টা করা যাক কেমন হয় ওটা। এই ধরনের প্লটও পাওয়া যায়, এগুলোকে বলা হয় পাই প্লট। পাই প্লট গুলো কেন ইউজ করা হয়, পাই প্লটে পার্সেন্টেজ হিসাবে একটা বৃত্ত করা হয়েছে। তো বৃত্তের মধ্যে যদিও এই ডেটাটার জন্য স্পেসিফিক্যালি পার্সেন্টেজ প্লটটা খুব ইম্পর্টেন্ট নয়, কিন্তু পাই প্লট তখনই ইউজ করা হয় যখন একটা পুরো ধরা যাক কোনো একটা আমাদের সকলের মধ্যে কোনো একটা জিনিসকে ডিস্ট্রিবিউট করা হয়েছে, কে কতটা পার্সেন্টেজ পেয়েছে সেটাকে ভালো করে বোঝাতে গেলে আমরা এটা করতে পারি। আমি এক্সাম্পলটাকে আরেকবার একটু অন্যভাবে দেখাই। এটাকে নিয়ে আমি প্রথমে আমি জাস্ট এক্সাম্পল দেখাচ্ছি বিভিন্ন রকম চার্টের, এর উপরে পরের দিনকে এটার উপরে আমরা আরেকটা ক্লাস করতে পারি। তো আমরা কিছু একটা লিখলাম, মানে তো আমাদের যা হোক কিছু একটা আছে যে আমরা কিছু নিয়েছি, আমাদের টোটাল ছিল 1000 ধরে নিচ্ছি। তো আমি প্রথম জনকে 100 দিয়েছি, দ্বিতীয় জনকে 200 দিয়েছি, তৃতীয় জনকে 300 দিয়েছি, তাহলে কত 500-600 হলো। চতুর্থ জনকে 50 দিয়েছি, পঞ্চম জনকে আমি 200 দিয়েছি, আর 100 দিয়েছি, 150 দিয়েছি। দেখা যাক টোটালটা কত হয়েছে অটোমেটিক্যালি। এখানে এখানে সাম দেখা যাচ্ছে 1000 হয়ে গেছে অটোমেটিক্যালি। স্ক্রিনটা দেখতে পাওয়া যাচ্ছে তো, আমি যেটা দেখাচ্ছি এক্সেল ফাইলটা, এক্সেল হ্যাঁ বলছি গুগল শিট। হ্যাঁ, তো এইভাবে আমি ডেটাটাকে দেখলাম যে এইভাবে সকলের ভাগটা হয়ে গেছে। তো এবার আমি যেটা করব, এই ধরনের প্লট থেকে খুব তাড়াতাড়ি বোঝার যে কাকে আমি বেশি দিয়েছি কাকে কম দিয়েছি, এই ধরনের প্লটটা আমরা কিভাবে করতে পারি না, ওই পাই চার্ট থেকে করতে পারি। ডিফল্ট ফরম্যাটটা হয়তো বার চার্ট দেখাচ্ছে, কিন্তু আমরা এখান থেকে ফাইল ফরম্যাটটা চেঞ্জ করতে পারি, এই চার্ট ফরম্যাটটা চেঞ্জ করতে হবে। তো এইখানে দেখা গেল কি না, বোঝা যাচ্ছে যে লালকে সব থেকে বেশি দেওয়া হয়েছে 300। তো দেখা যাচ্ছে 30% যে টাকাটা দেওয়ার ছিল তার 30% লালকে দেওয়া হয়েছে, সব থেকে কম দীপকে দেওয়া হয়েছে 5%। আর বাকি ড্যানকে দেওয়া হয়েছে মাঝামাঝি, একটা রাম এবং গীতাকে একই রকম দেওয়া হয়েছে, সীতাকে অন্য পার্সেন্টেজ। তো এই ধরনের প্লটেরও প্রয়োজন হয় যখন, তো তার এই যে বিভিন্ন রকম প্লট নিয়ে আলোচনা হচ্ছে, এর কারণটা কি, কারণটা হচ্ছে যে আমাদের যখন ডেটাটা বিভিন্ন রকম হয় আমাদের বিভিন্ন ভাবে রিপ্রেজেন্ট করতে হয়। এই ধরনের ডেটা, যে ডেটাটাকে আমরা রিলেশনশিপ এর ডেটা হিসাবে দেখতে পারি, যে একজনের সাথে আরেকজনের রিলেশনশিপ কি, সেটার জন্য আমরা XYZ এরকম একটা লিনিয়ার প্লট দেখলাম।
যখন আমাদের ডেটাটাতে দেখতে চাইছি পার্সেন্টেজ কার কতটা আছে ভালো করে বুঝতে চাইছি, তখন আমরা এরকম পাই চার্ট করতে পারি। অথবা আমাদের যদি দেখা যায় যে সকল স্টুডেন্টের রিলেটিভ কোনো একটা বিষয় কি রয়েছে, সেটার জন্য খুব সহজে বোঝা যায় বার চার্ট। বার চার্টে বোঝাই যাচ্ছে যে সীতা সব কটা সাবজেক্টেই ভালো, 3টেতেই 100 পেয়েছে। ভালো বলবো না, পরীক্ষাতে ভালো করেছে। বা বিভিন্ন লোকের বিভিন্ন জিনিস, বিভিন্ন ডেটা, তো এটা আবার বার ডায়াগ্রামে ভালো বোঝা যায়। তো এই রকম ভাবে আমরা বিভিন্ন রকম চার্ট তৈরি করতে পারি। এইবারে এই প্রত্যেকটা চার্টে গিয়ে চার্টের ফিচার গুলোকে চেঞ্জ করা যায়, যে কি কি চেঞ্জ করা যায়। এডিট চার্টে গিয়ে অনেক রকম চেঞ্জ করা যায়, ডেটার রেঞ্জ চেঞ্জ করা যায়, নাম চেঞ্জ করা যায়, কিভাবে ডেটাটা সাজানো রয়েছে সেটাকে চেঞ্জ করা যায়। আরো অনেক রকম চেঞ্জেস আছে। অ্যাক্সিসে গিয়ে আমরা ডেটার অ্যাক্সিসে কিরকম হবে, লেখাটাকে বড় লাগছে না ছোট লাগছে, ওটাকে কিভাবে চেঞ্জ করা যাবে। আমরা লেখাটাকে অন্য কালারে কি করে করব, এটা টাইটেলটা চেঞ্জ করার জন্য, যেগুলো চার্ট টাইটেলের উপরে আমরা কাজ করছি, সেই জন্য আমরা ডেটাটার উপরে কাজ করতে পারি। কতটা ডেটাটা কিভাবে থাকবে তার উপরে। আমরা লিজেন্ড বলে হচ্ছে যে এই যে জিনিসগুলোকে লিজেন্ড বলে, তো আমরা যদি চেক করতে চাই যে লিজেন্ড গুলোকে আমি চেঞ্জ করব কালার, তো লিজেন্ডের কালার চেঞ্জ হলো। সংখ্যা বোল্ড করতে চাইছি, ইটালিক্স করতে চাইছি, সাইজে বড় করতে চাইছি, তো এরকম বিভিন্ন রকম পরিবর্তন করা সম্ভব। আমরা এই পরিবর্তনগুলোর জন্য টাইম তখনই স্পেন্ড করবো যখন তোমাদের সকলের বেসিক চার্ট তৈরি করা তোমরা করতে পারবে। তারপরে আমরা একটা ক্লাসে এর চার্টের বিভিন্ন রকম এক্সট্রা কি কি করা যায় সেগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো এইটা হচ্ছে আর একটা খুব ইম্পর্টেন্ট পার্ট গুগল শিট বা এক্সেলে। ডেটাটাকে এক তো হচ্ছে ভিউ করা, যেটা আমি করে দেখালাম, যে কন্ডিশনাল ভিউ করে খুব তাড়াতাড়ি বোঝা যাচ্ছে যে কে কে 80-র বেশি পেয়েছে। ঠিক আর একটা কন্ডিশনাল ভিউ করা সম্ভব। আমি একই ডেটাটা নিয়ে দেখছি যে কেউ 60-এর কম পেয়েছে কিনা কোনো সাবজেক্টে। তো এই ডেটাটার জায়গায় আর একটা অন্য রুল তৈরি করতে চাইছি, যে কেউ যদি লেস দেন 61 পেয়ে থাকে, তো সেটা কে কে পেয়েছে তার কালারিং কি হবে, সেটা আমি একটু কালারিংটাকে করে দিই লাল। তাহলে দেখা যাচ্ছে যে যেহেতু অটোমেটিক্যালি প্র্যাকটিক্যালি কেউ 60-এর উপর পেতে পারে না, তো অটোমেটিক্যালি সিলেক্টেড, কিন্তু সকলেই 60-এর উপরে পেয়েছে যে কোনো সাবজেক্টে। তো এইটা হচ্ছে এক ধরনের ভিউ ডেটাটাকে দেখার জন্য। এক্সপ্লোর থেকেও আমরা অনেক রকম জিনিস পাবো, ডেটার বেসিক স্ট্যাটিস্টিক্স দেখা যাচ্ছে এখান থেকে, এটাও আমরা দেখেছি। কিন্তু সঙ্গে সঙ্গে আরেকটা যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে চার্ট করে ডেটাটাকে দেখা, তো সেটা আমরা এক্সেলে করতে পারি, এবং 3টে এক্সাম্পল আমরা এখানে দিয়েছি। ঠিক আছে, তো এটা হচ্ছে আজকের ক্লাসে মোটামুটি আমি এইগুলোই পড়াতে চেয়েছিলাম। অনেকটাই জিনিস পড়ানো হয়েছে। আমি আশা করব তোমরা অ্যাটলিস্ট নোট ডাউন করেছো আমরা কি কি পড়েছি। তো সেটা অনুসারে যেটা করা হবে সেটা হচ্ছে আমরা সেই অনুসারে দেখতে পারবো যে পড়লে তোমরা কতটা ইউজ করতে পারছো। এটা প্রথম লক্ষ্য। আর সেকেন্ড হচ্ছে যে ফোনে যখন করতে যাবে এই জিনিসগুলো যদি না করা হয়, আমরা একটা সেশন রাখতে পারি যেখানে আমরা শুধু ফোনের বিভিন্ন ফিচার নিয়ে আলোচনা করব। বিভিন্ন ফিচার নয়, যে ফিচারগুলো এখানে আলোচনা করেছি সেগুলো ফোনে কি করে করা যায় সেটা নিয়ে আলোচনা করব। যদি কিছু খুঁজে পাওয়া যায় তাহলে অসুবিধা নেই, এবং সেই ক্লাসটা ইন্টারঅ্যাক্টিভ হবে, সকলের সাথে কথা বললে যারা নিজেরাই নিজেদের প্রবলেম সলভ করা সম্ভব। ঠিক আছে, তো এই ছিল। আর কোনো প্রশ্ন আছে কারো? স্যার একটা জিনিস বলবেন শুধু, রেজাল্ট শিট বানানোর সময় যে ধরুন একটা পার্টিকুলার যে সাবজেক্টগুলো ফেল করেছে, ধরুন 25 এর নিচে যেগুলো পেয়েছে, অনেক বড় সিট হয়েছে, ধরুন 100টা স্টুডেন্টের 6টা করে সাবজেক্ট আছে প্রত্যেকে, শুধুমাত্র যারা যে সাবজেক্টে যে স্টুডেন্ট 25 এর নিচে পেয়েছে সেটা লাল কালি হয়ে যায়, সেই ঘরটা লাল হয়ে যায়, এটা কিভাবে করে?
ওই তো যেটা করলাম আমি 60-এর বেশি করেছি। এই তো এখানে যে সিলেকশন ডেটা ফরম্যাটিং এ গেলেই দেখা যাবে। ফরম্যাট কন্ডিশনাল ফরম্যাটিং এ গিয়ে আমি ডেটাটাকে আগে প্রথমে সিলেক্ট করতে হবে। না, দেখা যাচ্ছে না স্যার, শেয়ার করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি দেখাচ্ছি, আমি এখনো দেখানো শুরু করিনি। ডেটাটাকে সিলেক্ট করতে হবে কন্ডিশনাল ফরম্যাটিং থেকে। তো যখন আমরা করছি এই যে এইটুকু ডেটাকে নিয়ে, আচ্ছা এই শিটে চলে যাই। তো এই শিটে এখানে কেউ ফেল করেনি, তো আমি যদি ফেল করারই একজনকে ফেল করাই জোর করে, যে ফেল করেছে ও। একুশ পেয়েছে, 21-এ হয়তো পাস করে যাবে। 19 পেয়েছে, তো ফেল করেছে, 3টে সাবজেক্টেই ফেল করেছে সে। তো এবার আমি ডেটাটাকে সিলেক্ট করলাম, ফরম্যাটে গিয়ে কন্ডিশনাল ফরম্যাটিং এ গেলাম। কন্ডিশনাল ফরম্যাটিং এ গিয়ে এখানে গ্রেটার দ্যান রয়েছে, গ্রেটার দ্যান মানে হচ্ছে ওর থেকে বেশি, রাইট? তো আমি যেটা করব লেস দ্যান করে বললাম যে 20-র কম যে পেয়েছে, 20-র কম যে পেয়েছে তার ওটা কালো করে লাল করে দাও। তো লাল করে দিল, ডান করে দিলে এই যে দেখা যাচ্ছে এখন যে এই দীপ বলে যে আছে সে অঙ্কে আর ফিজিক্যাল ঠিক আছে, এডুকেশনে বুঝতে ফেল পেরেছি। করেছে। বুঝতে পেরেছি, ফরম্যাটিং তারপরে যেতে হবে স্পেশাল ফরম্যাটিং তারপরে কন্ডিশনাল ফরম্যাটিং এ যেতে হবে। কন্ডিশনাল ফরম্যাটিং, তো লেস সেখানে দেন গিয়ে পার্টিকুলার সিলেক্ট করতে হবে। হ্যাঁ, তো এখানে ফর্মুলা রুল বলে একটা অংশ আছে, ফর্মুলা রুলে গিয়ে লেস দ্যানে গিয়ে বা গ্রেটার দ্যানে, লেস দ্যান ইকুয়াল টুও করা যায়, যে 20 বা 20-র কম পেলেই ফেল। তো 20 বা 20-র কম পেয়েছে, ফেল করেছে। বা আমি যদি 21 করে দিই তাহলে কি করা যায়, 21-এ ফেল করেছে, দেখুন আপাতত এখন বাংলাতেও ফেল করে গেছে, কারণ আইদার 21 পেয়েছে বা 21-এর কম পেয়েছে, যে সাবজেক্টে সব কটাতে ফেল। বুঝতে পেরেছি। ঠিক আছে, তো আর কোনো প্রশ্ন আছে? ওকে, তো না আশা করছি এটা বোঝা যাচ্ছে ক্লাসটা। প্র্যাকটিস না করলে এই ক্লাসে শুনেও খুব একটা লাভ হবে না, কারণ আমি এগুলো দেখাতে পারি, খুব তাড়াতাড়ি দেখানো হয়ে যাচ্ছে। যতই আস্তে দেখায় তাতেও তাড়াতাড়ি দেখানো হয়ে যাচ্ছে। নিজেরা প্র্যাকটিস করে কোনো জিনিস পাঠিয়েছিলাম, আপনার সাথে শেয়ার করেছিলাম, চেক করতে হবে আমাকে তাহলে ওটা। একটু শেয়ার করেছিলাম একটা রেজাল্ট শিট এরকম বানিয়ে। আচ্ছা ঠিক আছে, আমি ওটা চেক করব। চেক করে তাহলে আমি কোনো আজকে ফিডব্যাকের সময় হলো না, হ্যাঁ, সকলেই কিছু না কিছু করে নেক্সট ক্লাসে যদি করো তাহলে আমি নেক্সট ক্লাসে স্যার অন্য, আমিও করেছি কিন্তু পাঠানো হয়নি। ঠিক আছে পাঠাও, কোনো অসুবিধা নেই। সকলে পাঠালে আমি একটা ক্লাস রাখবো যেখানে এই আমরা নিজেরা কি করছি হোমওয়ার্কের একটা উপরে একটা সেশন রাখা যাবে, যেখানে আমরা আলোচনা করব যে কি কি ইমপ্রুভ করা যায়, কি কি চেঞ্জ করা যায়, বা ওই স্পেসিফিক ডকুমেন্ট ডেটাটাতে কি কি করতে চাওয়া হয়েছিল, এরকম অনেক জিনিস আমরা দেখতে পাই। তো করবো ওটা, এটাও একটা সেশন থাকবে, আর একটা হবে মোবাইল ফোনের। তো এরকম দুটো সেশন রাখলে মনে হয় আরেকটু বেশি ক্ল্যারিটি আসবে এক্সেলের। তো তারপরে এই বেসিক জিনিসগুলো দিয়ে মোটামুটি আমাদের কাজ চলে যাবে, এর থেকে অনেক বেশি পড়া যায়। তো ওটা পরে করব, আবার এই সাবজেক্টগুলোতে পরে ব্যাক করব, কিন্তু আমি এর পরে চলে যাব পাওয়ার পয়েন্ট কি করে প্রেজেন্টেশন বানাতে হয় সেটার উপর। তো ওটা পরের ক্লাস থেকে হবে না, আমি দুটো ক্লাস আরো রাখবো, তারপরের ক্লাস থেকে ওটা শুরু। ঠিক আছে, আজকে এখানেই ক্লাস শেষ করি। আর নেক্সট ক্লাসে ডিসকাস করব, যদি তোমাদের কারোর হোমওয়ার্ক করার থাকে আমাকে শেয়ার করতে পারো হোমওয়ার্ক করে, তারপর আমরা নেক্সট ক্লাসে ওই যেমন ভাবে শেয়ার করা হয়েছিল, ওয়ার্ডের যেমন শেয়ার করা যায়, এক্সেলেও যেমন শেয়ার করা যায়, সব জায়গায় শেয়ার করা যায়, বা শিটেও। এখান থেকে ফাইল থেকে এখানে গিয়ে শেয়ার অপশন আছে, এই যে শেয়ার উইথ, ক্লিক করে এখানে আমার ইমেল আইডি আছে, আমি শেয়ার করছি বলে আমারটা নাম এসে গেছে, কিন্তু তোমাদেরটাও আসতে হবে, যেমন ভাবে আগের বারে শেয়ার করেছিলে সেম এখানেও শেয়ারের অপশন আছে, এখান থেকেও শেয়ার করা যায়। তো এইটা ঠিক আছে, ওকে। ও দেখানো হয়নি, সরি, আমি আরেকবার দেখিয়ে দিই যেটা নিজে দেখাচ্ছিলাম। যেটা দেখাচ্ছিলাম সেটা হচ্ছে, আচ্ছা ওটা ডিলিট করা হয়ে গেছে, ঠিক আছে। শেয়ার তোমরা জানো, আশা করি শেয়ার করতে পারবে। শেয়ার যেমন ডকুমেন্টের উপরে কোণার দিকে শেয়ারের অপশন থাকে, এক্সেলেও আছে, মানে গুগল শিটেও আছে, গুগল ডকুমেন্টটাতেও আছে, তো সেখান থেকে পড়াশোনা। ঠিক আছে, ওকে।
সকলে ভালো থেকো, আর থ্যাংক ইউ আজকের ক্লাসটা আগে সকলের টাইম হওয়ার জন্য, ফলে ক্লাসটা আগে করা গেছে। আসলে আমার একটু কাজ ছিল এরপরে, তো সেজন্য খুব ভালো হয়েছে, না হলে ক্লাসটা আজকে মিস যেত আর কি। তো সকলকে থ্যাংক ইউ টাইমটা মানে কোঅপারেট করে ঠিক করে টাইমটা করানোর জন্য। আচ্ছা, আজকে ক্লাস এখানেই শেষ করলাম। আচ্ছা স্যার। হুম।